আপনি যদি আপনার কাভার লেটারে স্ট্যান্ড আউট যদি না করতে পারেন, কোনো লাভ নাই। প্রাইস না কমিয়ে আপনি ভ্যালু এডিশন করেন। আমি পার্সোনালি 10,000 আওয়ার্স কাজ করেছি, আপওয়ার্কে লক করেছি টাইম। এখন অনেক জুনিয়র আছে যারা আমার সাথে কাজ করে কাজ শিখে তারা নিজেরও আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং many of them earned like 100K, 200K US dollars. 2019 সালে আমি আমার প্রথম এজেন্সি ক্রিয়েট করি, বুয়েট, কুয়েট, রুয়েট। এখান থেকে আমাদের যারা ইঞ্জিনিয়ার বের হয় এবং এর বাইরের সব ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়ার আছে তাদের একটা কমন ড্রিম থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে একটা বড় প্রজেক্টে কাজ করব, দেশে বা দেশের বাইরে। এরপর যারা আপনার ট্র্যাক চেঞ্জ করতে চায় তারা চিন্তা করে যে আমি MBA করে হয় কোনো মাল্টিন্যাশনালে চাকরি করব বা ব্যাংকে যাব। কিন্তু আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যে আসলে ইঞ্জিনিয়ারিং চলাকালীন সময় থেকেই তার ট্র্যাক রেকর্ডটা ফ্রিল্যান্সিংয়ে এভাবে গড়ে তুলেছেন যে লাস্ট 10 বছরে হি আর্ন মোর দ্যান 4 crore টাকা। দিস ইজ নান আদার দেন আমার IB এর ব্যাচমেট সাকিব ভাই। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এই যে এত বড় একটা জার্নি, মানে 4 crore টাকা, এটা একজন বাংলাদেশের পক্ষে তার ফুল লাইফের মধ্যে সেটা ড্রিম করে যে আমি রিটায়ারমেন্টের পরে এই অ্যামাউন্টটা মেবি আর্ন করতে পারি। লাস্ট 10 বছরে এটা কিভাবে পসিবল হলো? কুয়েট থেকে IBA এবং IBA থেকে ফ্রিল্যান্সিং, হোল জার্নিটা একটু বলুন। আচ্ছা, আসলে টাকার অ্যামাউন্টটা মেইন থিং এখানে না, এবং কোন টাকার অ্যামাউন্টটা বড় কোনটা ছোট এটা অ্যাকচুয়ালি পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। হয়তো আপনার আমার কাছে বা আরও 10 জন সাধারণ মানুষের কাছে মনে হবে 4 কোটি টাকা অনেক টাকা, which is true, right? But অনেক মানুষই আছে যাদের কাছে 4 কোটি টাকা কিছুই না, right? So it's not about the money that I earned over time, it's all about the experience, the values যেগুলো আমি অর্জন করেছি throughout my journey. Absolutely. তো আমার জার্নিটা খুবই অদ্ভুত আমি বলবো, এবং যখন আমি কুয়েটে ভর্তি হই 2014 সালে, প্রায় 10 বছর আগের কথা, তো 8-10টা সাধারণ ছেলের মতো আমারও ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব, কোনো একটা মাল্টিন্যাশনাল কিংবা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করব। বাট ওই দিন শেষে অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে। ওকে। তো আমি যখন কুয়েটে চান্স পেয়েছি, আমি যখন পড়ালেখা শুরু করলাম, তো 1 বছরের মধ্যে আমি দেখলাম যে আমার বেশ কিছু সিনিয়ররা আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন, এবং ফ্রিল্যান্সিং নামে যেটা টার্ম এক্সিস্ট করে এটা আমি আমার ভার্সিটিতে যাওয়ার পরেই আমি তাদের থেকে শুনেছি। সো তখন থেকে আমার মধ্যে একটা গোল কাজ করে যে কিভাবে এটা অ্যাচিভ করা যায়। সো তখন ওই গোলটা এরকম ছিল না আমার কাছে যে অ্যাচিভেবল, আমার কাছে মনে হতো ইটস জাস্ট এ ড্রিম। এটা আমি গোল বলবো না, এটা প্রবাবলি আমার একটা ড্রিম ছিল যে আমি হয়তো এটা করব। কিন্তু ওই ড্রিমটাকে গোলে পরিণত করার জন্য যেটা করা লাগে সেই জিনিসটা হয়েছে বেশ কিছু মানুষের ইনফ্লুয়েন্স থেকে। ওকে। আমি খুবই সাদামাটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো টাকার যে কষ্টটা, এটা আমি ছোটোবেলা থেকে, টাকার কষ্ট বলবো না, যে টাকার প্রয়োজনটা আমি ছোটোবেলা থেকেই ফিল করে আসছি। আমি এটা করতে পারছি না বিকজ আই ডোন্ট হ্যাভ মানি, আমি ওটা করতে পারতেছি না বিকজ আই ডোন্ট হ্যাভ মানি। তো এরকম যেতে যেতে যখন আমি ফার্স্ট ইয়ারটা আমি শেষ করলাম, তখন আমার মনে হলো যে না, আই শুড ডু সামথিং। বিকজ ফার্স্ট ইয়ার আমি টিউশন নিয়েছি, যে আমি আমার মনে আছে, স্টিল আই ক্যান রিমেম্বার, যে আমি আমার ক্লাস করতাম সকাল 8টা থেকে দুপুর 1:10 পর্যন্ত, এরপর লাঞ্চ করে ল্যাব রিপোর্ট লিখে দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত আমাদের ল্যাব চলতো। আচ্ছা। সো এই ল্যাবটা শেষ করে আমাদের ভার্সিটি থেকে খুলনা শহর মোটামুটি বাসে যদি আপনি যান ভার্সিটির বাসে, তো 40 মিনিটের একটা ডিস্টেন্স। ওকে। তো 5:10 বাস থাকে। তো আমরা ল্যাবটা শেষ করেই আমি বাসে উঠে যেতাম, কারণ কি খুলনাতে আমার একটা টিউশন করাতে হতো, যেটাতে আমি মান্থলি 3000 টাকা পেতাম। আচ্ছা, এটা হলো ফার্স্ট ইয়ারের কথা। এটা ফার্স্ট ইয়ারের কথা। তো এটা করে 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 আমি যেটা দেখলাম যে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমার কোনোভাবে আমি লাইফ চালাই নিতে পারতেছি, স্টুডেন্ট লাইফ, বাট ইটস নট সামথিং দ্যাট আই উইল ডু ফর দি রেস্ট অফ মাই লাইফ। তো তখন না আমার মধ্যে একটা জিনিস কাজ করলো যে এমন কিছু কি করা যায় না যেটা আমি এখন থেকেই শিখবো, এখন থেকেই শুরু করব, এবং একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম যেটা আমি করে মানুষের সাথে যে ভ্যালুটা ট্রেড করতে পারবো। ওকে। তো 2015 যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমি একজন আমার বড় ভাই ফ্রিল্যান্সার লাজুক ভাই, হয়তো কুয়েটে যারা পড়ালেখা করছেন আমার বন্ধু বান্ধব অনেকেই লাজুক ভাইকে চেনেন। তো লাজুক ভাইয়ের অ্যাকাউন্টে ওনার একটা প্রজেক্টে আমি হেল্প করেছি 3 মান্থস। কিসের প্রজেক্ট ছিল এটা? এটা ছিল একটা পিন্টারেস্ট মার্কেটিং এর প্রজেক্ট। আচ্ছা। পিন্টারেস্ট নিয়ে সচরাচর বাংলাদেশে খুব বেশি কথা হয় না, রাইট? বাট আপনি খুব অবাক হবেন যে আমাদের ইউনিভার্সিটিতে স্টিল নাও পিন্টারেস্ট মার্কেটিং করে মানুষজন এই যে 100K, 200K, 300K
অলরেডি আর্ন করে ফেলছে এবং এখনো করতেছে। লাজুক ভাই আমাকে কল দিল যে সাকিব একটা কাজ আছে, করতে পারবি? তা আমি বললাম যে হ্যাঁ ভাই শিওর। তা আমি সাথে সাথে চলে গেলাম, আমাকে কাজটা বুঝাই দিল। আমি প্রায় 3 মাসের মতো কাজটা করি এবং কাজটা ছিল এরকম যে আমি 1 ঘন্টা কাজ করলে আই উইল গেট 100 টাকা, অ্যান্ড দ্যাট ওয়াজ আ প্রিটি গুড অ্যামাউন্ট ফর মি অ্যাট দ্যাট টাইম। কারণ আমি টিউশন করে যে মাসে 3000 টাকা কামাচ্ছি, ওইটা না করে আমি যদি ভার্সিটিতে বসেই আমি যদি প্রজেক্টটাতে হেল্প করি, আমি নতুন একটা কিছু শিখতে পারতেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার আর্নিংটাও টিউশনের থেকে কয়েক গুণ বেশি, 100 টাকা হওয়া সত্ত্বেও। বাট কাজটা কি ছিল? কাজটা ছিল বেসিক্যালি পিন্টারেস্ট মার্কেটিংটা যেভাবে হয়, যে আপনি যখন কোনো ব্র্যান্ডকে প্রমোট করেন পিন্টারেস্টে, তো আপনাকে কিছু পিন ডিজাইন করে। আমরা যেরকম ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য যেটাকে আমরা পোস্ট বলি, পিন্টারেস্টে এগুলোকে পিন বলা হয়। সো কিছু পিন আপনার নিজের ক্রিয়েট করা লাগতো, ডিজাইন করে এটা পোস্ট করা লাগতো, পিন করা লাগতো। এবং আরেকটা টার্মিনোলজি আছে যে সেটা হচ্ছে রিপিন। রিপিনটা কি? শেয়ার করা। আপনি আরেকজনের পিন, রেলিভেন্ট পিন, আপনি কিছু বোর্ড বানাবেন, এই বোর্ডের ভিতরে আপনি রিপিন করবেন রেলিভেন্ট ওয়ান্স। তাহলে যেটা হবে যে মার্কেটিং নিয়ে আমরা বেসিকটা যেটা, যে ইটস নট অনলি অ্যাবাউট নিজের ঢোল নিজে পেটানো, ইটস অলসো অ্যাবাউট যে বাকিরা বা আমার কম্পিটিটার বা আমার সিমিলার ব্র্যান্ড ভালো যেটা করছে সেটাও দেখানো। সো ওই জায়গাটা থেকে পিন্টারেস্ট মার্কেটিংটা এভাবে হয় যে আপনি নিজের কিছু পিন শেয়ার করবেন এবং অন্যদের কিছু পিনও শেয়ার করবেন। তো থ্রু আউট দ্য টাইম, যে দিনে 2-3 ঘন্টা আমার কাজই ছিল নতুন হয়তো কিছু পিন ক্রিয়েট করা এবং অন্যদের কিছু পিন শেয়ার করা। আচ্ছা, সো দ্যাট এটা কোনো রকেট সায়েন্স না, খুবই বেসিক থিং। হয়তো 10 বছর আগে যেভাবে করেছি এখন আমি পিন্টারেস্টের কাজ করি না, এখনো করা হয় কিন্তু একটু অন্যভাবে করা হয়, আর একটু ক্রিয়েটিভিটি অ্যাড করে এরপরে করা হয়। আগের মতো জাস্ট রোবটের মতো পিন করলাম রিপিন করলাম এভাবে করলে হয় না, বাট ওই সময়টা এরকম ছিল। তো এই কাজটা আমি করি 3 মাসের মতো। তো তখনও কিন্তু আমার ওই সাহসটা হয় নাই যে আমি আপওয়ার্কে নিজে সাইন আপ করবো, করে নিজে ক্লায়েন্ট নিয়ে আসবো। তো এরপরে সেকেন্ড যে মানুষের ইনফ্লুয়েন্সটা খুবই কাজ করেছে আমার এই ফ্রিল্যান্সিং জার্নিতে, সেটা হচ্ছে আমার রুমমেট। আমার রুমমেট ইফতেখার আহমেদ শুভ্র। তো ও হচ্ছে ফ্রিল্যান্সিংটা আমার আগে শুরু করেছে। তো যখন আমি লাজুক ভাইয়ের ওখানে 3 মাস কাজ করে ফেললাম, ইন দি মিন টাইম শুভ্র দেখলাম অলরেডি 2-3টা প্রজেক্ট নিয়ে এসছে ওর অ্যাকাউন্টে, এবং ও যেহেতু আমার রুমমেট, তো শুভ্র বললো যে সাকিব তুই হচ্ছিস আমারও কিছু হেল্প কর, এবং ওয়াই ডোন্ট ইউ ওপেন ইউর অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল, মানে পিসিতে বসে বসে গেম না খেলে একটু কাজের কাজ কর। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে ও যদি ওই দিন হয়তো ওই কথাটা না বলতো বা আমি যদি আমলে না নিতাম, তাহলে হয়তো আজকের দিনে এখানে বসে আপনার সাথে এই ডিসকাশনটা হতো না। সো তখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমি লাকি বলবো নাকি আমি এটাকে কীভাবে ডিফাইন করবো আমি জানি না, আমি জাস্ট 4টা প্রপোজাল পাঠাই ক্লায়েন্টদেরকে। আচ্ছা, 2-3 সপ্তাহ ধরে 4টা প্রপোজাল, বেশি না 4টা প্রপোজাল। অ্যান্ড 4 নম্বর প্রপোজালটা ক্লিক করে হঠাৎ করে আমি দেখি আপওয়ার্কে আমার মেসেজের ওখানে লাল কালার একটা নোটিফিকেশন। দ্যাটস দি ফার্স্ট টাইম আই এম সিইং যে আমার মেসেজ বক্সে একটা মেসেজ আসছে ক্লায়েন্টের থেকে। অ্যান্ড আমি না ওই খুশিটা এখন আমি এক্সপ্রেস করতে পারবো না যে আমার জন্য কি ছিল, যে একজন ফরেনার আমাকে মেসেজ করেছে যে ক্যান ইউ হেল্প মি অন দিস, আমি তোমার কভার লেটার দেখেছি, আমি তোমার অ্যাপ্লিকেশন দেখেছি, সো তুমি যদি এগ্রি করো তা লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু মজার বিষয় যেটা, আমি যেই নিশে কাজ করতাম পিন্টারেস্ট মার্কেটিং, দ্য বেসিক থিং, এই প্রজেক্টটা ওইটার উপর ছিল না। এই প্রজেক্টটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এটাই আমার কোয়েশ্চেনটা ছিল আপনার ডিসকাশন থেকে, যে ইউজুয়ালি আমরা যেটা জানি আপওয়ার্ক বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন আমি ফ্রিল্যান্সিং করতে চাই বা আমি প্ল্যাটফর্মের বাইরে থেকে যখন অন্য কোনো কাজ করতে চাই ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়েতে, তখন হয় কি আমার ফার্স্টে স্কিল সেটটা ডিপ্লয় করতে হয়। এক্স্যাক্টলি। সো কোন কোন জিনিস আপনি তখন মাথায় রেখে অ্যাকাউন্টটা খুলেছিলেন, যে লেটস আমি ডিজাইনিং পারি বা ডেভেলপমেন্ট পারি বা মার্কেটিং পারি বা অন্য কোনো কনসালটেন্সি পারি, এটা তখন আপনার ইনিশিয়াল ফেজে কোন কোন পার্টগুলো আপনার আসলে এখানে ফলো করতে হয়েছিল টু ক্রিয়েট দ্য আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যান্ড টু অ্যাপ্লাই? রাইট। সো যদিও আমি পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করেছিলাম 2-3 মাস, বাট স্টিল আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং আমাদের বেশ কিছু কোর্স সিইসির সাথে খুবই কমন ছিল, সাচ অ্যাজ ওয়েব ডেভেলপমেন্ট, তারপর সি প্রোগ্রামিং, C++, অ্যান্ড আদার সিইসি বেসড প্রজেক্টস। তো যখন আমি ফার্স্ট ওয়েব ডেভেলপমেন্টের একদম বেসিক কোর্স করলাম, তো আমার তখনই মনে হইলো যে না, এই জিনিসটা আমাকে টানছে, আই ওয়ান্ট ডু সামথিং অন দিস। তো আমি যখন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওয়ার্ডপ্রেসের উপর ফোকাস করে আমার অ্যাকাউন্টটা সাজানো হয়। আচ্ছা, বাট ফ্যাক্ট হচ্ছে আমি না প্রিপেয়ার্ড ছিলাম না। আমি তো অ্যাকাউন্ট খুলছি ভাই, আমি জানি না যে আমি কাজ পাবো কিনা, আমি খুলে রাখছি, খোলার দরকার খুলে ফেলছি, অ্যাপ্লাই করছি, বাট আই ওয়াজ নট প্রিপেয়ার্ড যে আমি কাজ পেয়ে যাবো এত তাড়াতাড়ি।
আমার প্ল্যান ছিল আমি নেক্সট 6 মান্থস হয়তো শিখবো, শিখে একটা লেভেলে যাব। এরপরে আর আমি তখন অ্যাপ্লাই করছিলাম এটা চিন্তা করে যে আমি প্র্যাকটিস করছি হাউ টু অ্যাপ্লাই, হাউ টু গেট প্রজেক্টস, আমি তো জানি না। সো এটা জাস্ট আমি ট্রাই করছিলাম। সো ট্রাই করতে করতে ওই যে প্রজেক্টটা চলে আসে, কিন্তু তখন তো আমি ওয়ার্ডপ্রেসের কিছুই জানি না, আমি জাস্ট কেবল শেখা শুরু করেছি। সো থ্যাঙ্কস টু দি কমিউনিটি, ওই যে বললাম যে আমি আমার ইউনিভার্সিটিতে আমি এমন একটা অ্যাম্বিয়েন্স এবং এমন একটা নেটওয়ার্ক পেয়েছি যেটা অনেক বড় একটা ইনফ্লুয়েন্স রাখে আমার জীবনে। কারণ ওয়ার্ডপ্রেসের আমি কিছুই বুঝি না, এরপরে আমি যখন প্রজেক্টটা পেলাম, আমার ওই সময় ব্রডব্যান্ড ছিল না আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে জিপির মোডেম কিনে ওখানে হচ্ছে যে 256 মেগাবাইট 512 মেগাবাইটের প্যাকেজগুলো কিনতাম 150-200 টাকা দিয়ে। অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন যে 2015 সালের দিকে এই 200 টাকা দিয়ে রিচার্জ করে এই 512 মেগাবাইট দিয়ে চালানোর এটা হাউ এক্সপেন্সিভ ওয়াজ দ্যাট। তো ওইভাবে করে কাজ শেখা, তো তখন তো এরকম ওয়াইফাই ছিল না, ছিল না আমাদের। তো তখন কি করব, তখন আমি যেটা করলাম যে আমাদের ভার্সিটিতেই যে ভাইরা ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস অলরেডি কাজ করছে তাদের কাছে গেলাম, এবং তারা আমাকে মোটামুটি 3-4 দিনের ভিতর শিখাই দিল, ভাই তুমি বেসিক একটা ওয়েবসাইট কীভাবে দাঁড় করাবা। সো দ্রুত শিখলাম জিনিসটা, শিখে আল্লাহর অশেষ রহমতে আমি প্রজেক্টটা ডেলিভার করি, এবং এটা একটা $30 প্রজেক্ট ছিল। এবং প্রজেক্টটা ডেলিভার করার পর 1 উইকের ভিতরে আমি যখন ডেলিভার করে দিলাম, ক্লায়েন্ট ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে হচ্ছে $20 আমাকে বোনাসেও দিল। তারা 30 + 20 50। ইয়েস, সো 66.66% অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য প্রজেক্ট, যেটা বোনাস অ্যামাউন্ট। সো $50। সো ওই $50 যে ভাই কিরকম ডোপামিন রিলিজ করেছিল ওই সময়, এটা তো আমি এখন বলে বুঝাইতে পারবো না। এখন হয়তো $5000 একটা প্রজেক্ট পাইলেও আই বিকাম হ্যাপি, বাট অতটা না যতটা আমি তখন হ্যাপি হয়েছিলাম ন্যাচারালি। তো ওই যে একটা ড্রাইভ কাজ করতো তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করা শুরু করলো, না আই ক্যান ডু দ্যাট, এবং আমার এই স্কিলটা আরও শার্পেন করে হয়তো আমি আরও প্রজেক্ট নিয়ে আসতে পারবো, আরও ভালো কিছু করতে পারবো। সো ওই জার্নিটা তখন শুরু হয়ে গেল, যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আরও জানা শুরু করলাম। ডিভি থিম নিয়ে অনেক কাজ করেছি, অ্যাভাটা থিম নিয়ে কাজ করেছি, বি থিম নিয়ে কাজ করেছি, 7 থিম নিয়ে কাজ করেছি। তো এই 1-2 মাসে আর একটু নিজেকে শানিত করার পরে দেখলাম যে না, আমার একটা অ্যাডভান্টেজ ছিল যেটা আমি আগে বুঝতাম না, যে ওয়েবসাইটের যে ওভারঅল ইউআই ডিজাইন, তখন কিন্তু ইউআই ইউএক্স এর বিষয়টা এতটা প্রমিনেন্ট ছিল না, তাই না? বাট স্টিল ওই ইউআই ইউএক্সটা আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে আসতো যে না, এই জিনিসটা দেখতে এখানে ভালো লাগতেছে না, বা এটা নিয়ে ইউজফুল হবে না, এই জায়গায় দিলে জিনিসটা ক্লাটার্ড দেখাবে। তো ওই অ্যাডভান্টেজটা আমার আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজেস দ্যাট আই হ্যাড, যে যখনই ক্লায়েন্ট কোনো একটা প্রজেক্ট দিত, আমি আমার নিজের মতো করে, ক্লায়েন্ট না চাইলেও আমি একটা ভ্যালু এডিশন করে আমি ওভাবে ডেলিভার করতাম, এবং প্রত্যেকটা প্রজেক্টের এই জন্য সাকসেস রেট খুবই ভালো ছিল, যে আমি ইন টাইম দিতে পারছি, এবং কোনো রিভিশন লাগতো না, টুকটাক রিভিশন ছাড়া কোনো ম্যাসিভ রিভিশন লাগতো না। সো এইভাবে করে আস্তে আস্তে আমি কিছু ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট পেতে থাকি, এবং দ্য জার্নি কন্টিনিউড। আচ্ছা, এখন সোফার যতটুকু বুঝলাম আপনার কথা থেকে, আমাদের 3টা জিনিস ইউজুয়ালি মনে রাখা উচিত যারা ফ্রিল্যান্সিং করতে চায়, মেইনলি আপওয়ার্কিং। একটা হলো যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন বি মাইন্ডফুল অ্যান্ড গেট অ্যাটেনশন টু ডিটেলস, যে আসলে আমি কভার লেটার কীভাবে সাজাবো, বা আমি প্রোফাইলটা কীভাবে সাজাবো, বা আমি অ্যাপ্লাই যখন করছি তাদেরকে অ্যাপ্রোচ কীভাবে করব, এই জিনিসগুলো আসলে বুঝে বুঝে ধরে ধরে করা। মানে ইটস নট এসেনশিয়াল যে আসলে আপনার খুব বেশি ডে ওয়ানেই আপনার স্কিলফুল হতে হবে, রাদার আপনার জিনিসটা প্রায়োরিটাইজ করে বা আপনার ডেপথ বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে, ফোকাস রাখতে হবে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 ইজ দেয়ার ইজ নো এন্ড ফর স্কিল ডেভেলপমেন্ট। আপনি যেহেতু এর আগে ওয়ার্ডপ্রেসের কাজ করেননি, বাট ইউ অ্যাকচুয়ালি হ্যাড সাম লার্নিংস, যেটা আপনি আসলে ইউজ করে ডিরেক্টলি অ্যাপ্রোচ করেছিলেন, অ্যান্ড ইউ লার্ন অন দ্য জব অ্যান্ড অন দ্য প্রসেস, রাইট? আপনি যখন ফার্স্টে হুক করার পরে এরপর ইউ কানেক্টেড উইথ মেনি পিপল, যেখান থেকে আসলে আপনি জানতে পারেন যে আসলে কিভাবে ওয়ার্ডপ্রেসের প্রজেক্টটা ডেলিভার করা যায়। আপনার ইন্টারেস্ট ছিল এবং আপনি ওটা এক্সিকিউট করেছেন, কথা বলে, গুগল সার্চ করে বা অন্যান্য মিডিয়ামের থ্রুতে, বাট অন দ্য প্রসেসের মধ্যে আপনি জিনিসটা শিখেছেন। থার্ড জিনিসটা হলো আপনার ইন্টারেস্ট থাকতে হবে, যে আমি যদি এখানে আজকে ধরেন ফেল করলাম, কালকে যদি মনে হয় যে না আসলে এখানে আমার দ্বারা হবে না, আমি 2টা অ্যাপ্লাই করলাম তারপর আমার দ্বারা হবে না, তাহলে যদি ইন্টারেস্টটা ড্রপ করে তাহলে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা এক্সিকিউট করতে পারছেন। অ্যাবসলিউটলি। এবং 3 নম্বর পয়েন্টটা আমি লেন্দি করবো, সেটা হচ্ছে আমি প্রথম জব পাই 4টা অ্যাপ্লাই করে, ইটস ট্রু, বাট পরের জবটা আমার নিয়ে আসতে কিন্তু আমার 11টা অ্যাপ্লাই করা লেগেছিল। আচ্ছা। সো
আমি যদি তখন চিন্তা করতাম যে না আমি প্রথম জবটাই পেয়ে গেলাম 4টা অ্যাপ্লাই করে, তাহলে আমি এখন 5টা 7টা 8টা করে ফেললাম, 10টা করে ফেললাম, কেন আসছে না? তাহলে আমি 10টা করে যদি আটকে যেতাম আর যদি সামনে না যেতাম, তাহলে 11তম অ্যাপ্লিকেশনে কি আছে না আছে এটা তো আমি জানতামই না। রাইট। সো ইউ হ্যাভ টু স্টিক টু ইট। যেটাই করছেন এটাতে আপনাকে স্টিক করতে হবে। যদি আপনি ওটা থেকে সরে আসেন, যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে ফ্রিল্যান্সিং কেন, আমার মনে হয় কোনো সেক্টরেই আপনি হয়তো ওইভাবে গ্রো করতে পারবেন না। রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে প্রজেক্টটা ডেলিভার হলো, দ্যাট ইট অ্যাকচুয়ালি স্টার্টেড। সো অন দ্য প্রসেসের মধ্যে বা অন দ্য জার্নির মধ্যে কোন প্রজেক্টটা আপনার মনে হয় যে এটা আসলে খুব একটা বড় প্রজেক্ট, বা এইটা করে আসলে আমি হাইলি স্যাটিসফাইড? কারণ এরকম ছোট ছোট প্রজেক্ট যদি আমরা করি, তাহলে ইউজুয়ালি ফ্রিল্যান্সার দেখে কি ডে টু ডে লিভিং এক্সপেন্সেস দে ক্যান ম্যানেজ, রাইট? বাট কথা যদি আমি বলি যে একটা বড় অ্যামাউন্ট আর্ন করার জন্য যে টাইপের প্রজেক্ট করা দরকার, এটা আসলে খুবই কম দেখা যায়। তো আপনার হোলিস্টিক জার্নির মধ্যে এই টাইপের কি কি প্রজেক্ট ছিল? আচ্ছা, এটা খুবই বেসিক থিং যে ইউ ক্যান নট এক্সপেক্ট যে আপনি প্রত্যেকটা প্রজেক্ট থেকে ম্যাসিভ অ্যামাউন্ট অফ আর্নিং করবেন কিংবা ম্যাসিভ অ্যামাউন্ট অফ লার্নিং আপনার হবে। ইটস নট ট্রু। মানে এটা এরকম না। আপনি হয়তো 5টা কাজ করেছেন, যেখান থেকে একটা কাজ আপনার কাছে মনে হবে যে এটা থেকে আপনার লার্নিং অনেক হয়েছে, আপনার আর্নিং অনেক হয়েছে। ওকে, সো সেম গোজ ফর মি। তো এখানে যদি আমি বড় প্রজেক্টের কথা যদি আমি বলি, যে আমি যখন 2017 সালে যখন আমি মোস্ট প্রবলি 3rd ইয়ারে, তো তখন আমি এজিওম ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠানে একটা রিমোট জবের অফার পাই। যেহেতু ততদিন আমার ওয়ার্ডপ্রেসে বেশ কিছু প্রজেক্ট হয়ে গেছে, মোস্ট প্রবলি 30 or 40 প্রজেক্টস আমি আমার আপওয়ার্ক থেকে করে ফেলছি। দ্য প্রোফাইল ওয়াজ ডিসেন্ট ইনাফ টু অ্যাট্রাক্ট দোজ লার্জ এন্টারপ্রাইজেস। এবং তখন তো এত স্যাচুরেশন ছিল না, ডেভেলপার এত বেশি ছিল না, বা থাকলেও হয়তো ওনারা আপওয়ার্কে হয়তো অ্যাক্টিভ ছিলেন না, যার কারণে আমাদের প্রোফাইলগুলো সামনে আসে। তো এজিওম ইন্টারন্যাশনাল যখন নক করলো, দে অফার্ড মি যে $10 per hour and 40 hours a week। আচ্ছা। সো ওই সময় ওটা একটা খুশিরও কারণ ছিল এবং একটা বড় দুশ্চিন্তারও কারণ ছিল, কারণ তখন 3rd ইয়ারে পড়ি এবং ইঞ্জিনিয়ারিং লাইফস্টাইলে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট একটা মিনিমাম প্রেশার থাকে যেটা তাকে হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ আপনি তো ড্রপ আউট করবেন। সো হোয়াট শুড আই ডু? একদিকে আপনার লার্নিং প্লাস টাকা, আর একদিকে হচ্ছে আপনার একাডেমিক গ্রোথ। সো আপনি কোনটা চুজ করবেন? তো ওইখানে আমি দ্বিধায় পড়ে গেলাম। ওই সময়টা আমাকে শরীফ ভাই নামের একজন ভাই খুবই হেল্প করে। ওকে। শরীফ ভাই আমাদের থেকে বেশ কিছু একটু সিনিয়র ছিলেন, তার কিছু পার্সোনাল ইস্যুজের জন্য তিনি কিছু সময় এক্সট্রা স্টে করেছিলেন ইউনিভার্সিটিতে। তো তখন উনি বললেন যে তুমি তো পড়ালেখায় ফোকাস করতে পারবে না এটা করলে, সো আমি তোমাকে হেল্প করি, কোনো সমস্যা নেই। মিটিং বা যেখানে তোমার থাকা জরুরি তুমি সেই জায়গাটা থাকলা, আদার দেন দ্যাট বাকি কাজগুলো আমি হ্যান্ডেল করে ফেলবো। ইটস নট আ রকেট সায়েন্স, বেসিক থিংস, এটা অনেক বছর ধরে করে আসতেছি, কোনো সমস্যা নেই। তো তখন ভাইয়ের সাথে একসাথে হয়ে আমরা ওই রিমোট জবটা করি কম্বাইন্ডলি, এবং এটা টাইম ডিউরেশন ছিল অ্যাপ্রক্সিমেটলি 2.5 years। তো ওই জবটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্টস যেটা আমি সোফার হ্যান্ডেল করেছি, এবং ওই সময়টা স্পেশালি এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এর আগে যে প্রজেক্টগুলো করেছি দেখা যাচ্ছে $100, $300, $500, ইভেন $1000, বাট এখানে আমি একটা স্টেডি ফ্লো পাচ্ছি। প্রত্যেক উইকে একটা স্টেডি ফ্লো, প্রত্যেক মান্থে একটা স্টেডি ফ্লো, অ্যান্ড যার কারণে আমার বাকি জার্নিটা ইজি হয়েছে। ফর এক্সাম্পল 3rd ইয়ারে যে আমার পড়ালেখার প্রেশার, 4th ইয়ারে যে পড়ালেখার প্রেশার, ওই সময়টা কিন্তু আমার বাকি অন্য আবার ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট নিয়ে আসতে হবে এরকম কোনো প্রেশার কাজ করেনি। যখন আমার সেমিস্টার ব্রেক চলেছে, যখন আমি দেখেছি যে আমার হাতে সময় আছে, তখন আমি টুকটাক কিছু বিট করেছি, কিছু প্রজেক্ট পেয়েছি। আদার দেন দ্যাট ওই প্রজেক্টটা দিয়ে শরীফ ভাই এবং আমার খুব ভালোভাবে চলে যাচ্ছিল। ইনফ্যাক্ট আমি বেশ ভালো সেভিংসও করেছি, এবং এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আসে যে ওই জবটা থেকে আমি যে আর্ন করি সেটা দিয়ে আই বট মাই ফার্স্ট কার, এবং দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ফর মি, বিকজ আমি নিজে এক্সপেক্ট করি নাই ভাই যে আমি আমার ভার্সিটি শেষ করার আগে আমি হয়তো একটা নিজের গাড়ি কিনতে পারবো। এটা আমি অহংকার করে বলছি না, এটা হয়তো আমি আপনাদের ইন্সপায়ার করার জন্য বলছি, কিংবা আমি যে জিনিসটা নিয়ে আমার একটা ভালো লাগা কাজ করে ওই জিনিসটা আমি শেয়ার করছি। সো আমি যখন 4th ইয়ারের মাঝামাঝি সময়, ওই সময় আমি গাড়িটা কিনি। তো ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট দ্যাট আই হ্যান্ডেলড। এবং লেটার অন আমি আরেকটা রিমোট জব করি, সেটা হচ্ছে 2019 বা 20 সালের দিকে, এবং ওই জবটা ছিল পিস লিলি নামে একটা ব্র্যান্ড। ওরা বেসিক্যালি শ্রীলঙ্কাতে ওদের ফ্যাক্টরি ছিল, যেখানে শ্রীলঙ্কাতে আপনি জানেন যে লেটেক্সের প্রোডাকশন হয় ওখানে ওটা হচ্ছে ভৌগোলিক কারণে ওখানে লেটেক্সের যে রাবার লেটেক্স ট্রি যেটা, ওইটাও খুব ভালোভাবে হয় এবং ওখানে প্রোডাকশন ফ্যাসিলিটিসও ভালো। তো ওখানে ওদের লেটেক্স ফ্যাক্টরি ছিল, যেখান থেকে ওরা ম্যাট্রেস, টপার, পিলো, লেটেক্স
ওই প্রোডাক্টগুলো ওরা ম্যানুফ্যাকচার করতো এবং বেসিক্যালি একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ছিল, বাট লেটার অন দে এক্সপ্যান্ডেড টু সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস অ্যান্ড নিউজিল্যান্ড। তো ওইটা একটা রিমোট জব ছিল যেটা আমি শুরু করি 2019 সালের দিকে, এবং এটাও মোটামুটি 2.5 বছরের মতো স্টে করেছিল। ইটস রিয়েলি অ্যামেজিং যে স্ল্যাকে আমরা মাত্র 4 জন ছিলাম যখন আই গট স্টার্টেড উইথ দ্যাম। আমি, কোম্পানির ওনার, একজন প্রজেক্ট ম্যানেজার এবং আরেকজন ওয়েব ডেভেলপার, এই 4 জন। এবং আমার রোল ছিল ডিজিটাল মিডিয়াটা দেখা, মোস্টলি প্রিন্ট মিডিয়া বলতে পারেন, কারণ ওদের যে প্রোডাক্ট লাইন আপ ছিল এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট সাইজেস ছিল, যে আপনার ম্যাট্রেসের কিং সাইজ, সুপার কিং, কুইন সাইজ, এরকম 7-8টা সাইজ, এবং সেম গোজ ফর দি আদার প্রোডাক্ট লাইন আপস। এবং এইগুলো আমরা হচ্ছে প্রথমে যে লেভেল ডিজাইনস, প্যাকেজ ডিজাইন, সোশ্যাল মিডিয়াতে কীভাবে আমরা অপারেট করব, অ্যাডস, তো এই জিনিসগুলো আমার হ্যান্ডেল করা লাগতো। মাল্টিপল রোলে আমি কাজ করেছি ওই জায়গাটাতে, ডিফারেন্ট সময় আমার রোল চেঞ্জ হয়েছে, বাট এইটা আমার জন্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা প্রজেক্ট। কারণ কি? কারণ এটাতে না আমার অনেক লার্নিং হয়েছে। কারণ আমি যে বললাম বিভিন্ন সময় রোল চেঞ্জ হয়েছে, সো যখন আমি অ্যাডস নিয়ে হয়তো আগে টুকটাক কাজ করেছি, বাট ওইখানে যখন আমি অ্যাডস নিয়ে কাজ করছি ভাই, ওদের মান্থলি অ্যাড বাজেট থাকতো $10,000-12,000। সো আই হ্যাড টু এনশিওর যে আমি যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করছি, যেই অ্যাড বাজেটটা আমি খরচ করছি, আই হ্যাড টু এনশিওর যে আমি যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, একটা ডিসেন্ট রেজাল্ট নিয়ে আসতে পারি। তো তখন আমার ছোট ছোট লার্নিং হয়েছে, এবং এই লার্নিংগুলোই কিন্তু পরবর্তীতে আমাকে হেল্প করেছে আমার এজেন্সিটাকে আরও স্ট্রেনদেন করার, আমার ওভারঅল পোর্টফোলিওটাকে স্ট্রেনদেন করার জন্য। সো আই থিঙ্ক দিস টু আর দি বিগেস্ট প্রজেক্টস অর দ্য 2 রিমোট জবস যেটা আমি হ্যান্ডেল করেছি, অ্যাট দ্য সেম টাইম ইন্টারেস্টিং এবং খুবই হাইলি পটেনশিয়াল ছিল, এবং আমার ক্যারিয়ার গ্রোথের জন্য খুবই ভালো কাজ করেছে। একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার কাছে আছে, সেটা হলো আপনার কিন্তু ডিফারেন্ট লার্নিং এরিয়াস থাকে, যে আসলে আমি মেবি একটা ইনস্টিটিউশনে ভর্তি হব বা কোনো কোচিং সেন্টারে যাব বা কোনো ট্রেনিং সেন্টারে যাব, সেখান থেকে আমাকে একটা মডিউল ধরে শিখাবে, এরপর আমি ওটা ইমপ্লিমেন্ট করব। সো আপনার এই ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা বা ওয়ার্ডপ্রেস আপনি যেখানে ওয়েবসাইটগুলো ডেভেলপ করছিলেন, এই পার্টটার মধ্যে কি আপনার এরকম কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়েছিল, নাকি আপনি ফুললি নিজেই শিখেছিলেন সব কিছু? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি ভাই। আমি যা শিখেছি হয়তো 80% অফ মাই লার্নিং ওয়াজ কামিং ফ্রম ইউটিউব, অ্যান্ড স্টিল নাও আমি এখনও যদি নতুন কিছু শেখা লাগে, এটা শুরু হয় ইউটিউবে। ওকে, কারণ আপনি সুপারফিশিয়াল লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু লার্নিং দরকার, আজকে 2024 সালে যদি আমি আজকের ডেটের উপর ফোকাস করে আমি বলি, আমার মনে হয় না আপনার কোনো একটা কোর্স কেনা লাগবে শেখার জন্য, এরকম না জিনিসটা। আপনি সুপারফিশিয়াল টু ইন্টারমিডিয়েট লেভেলের লার্নিংগুলো আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। দেয়ার আর লটস অফ ওয়েবসাইটস, ফ্রি রিসোর্সেস যেখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি যখন অ্যাডভান্স লেভেলে ঢুকবেন তখন হয়তো আপনার একজন মেন্টর প্রয়োজন হতে পারে, কারণ ইউ উইল হ্যাভ কোয়েশ্চেন্স। আপনি যখনই শিখতে যাবেন তখন আপনি মিস্টেক করবেন, আপনার কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করবে, তখন ওইগুলো ক্ল্যারিফিকেশনের জন্য একজন মেন্টর কিংবা একটা কোর্সের প্রয়োজন হতে পারে। এটা আমি ইউটিউবে পাচ্ছি না, এটা আপনি ইউটিউবে পাচ্ছেন না। বা আপনি হয়তো ফেসবুক গ্রুপেও আপনি ট্রাই করে দেখতে পারেন, কিছু কিছু গ্রুপ অ্যাক্টিভ থাকে। সো আমি বলবো যে ইফ ইউ ক্যান, আপনি যদি একটা নতুন ফিল্ডে ঢুকতে চান, আই রাদার সাজেস্ট যে আপনি কিছু কমিউনিটিতে আপনি অ্যাড হন, আপনি কিছু ইউটিউব ভিডিওস দেখেন, কিছু ফ্রি রিসোর্সেস দেখেন, আপনি নিজে ট্রাই করেন অ্যান্ড দেখেন যে আপনি আসলে এটা আপনাকে ইন্টারেস্টটা আপনি ধরে রাখতে পারছেন কিনা। যখন আপনি দেখবেন যে না, আমি মোটামুটি বিগিনার লেভেলটা আমি শেষ করে ফেলেছি, আই এম ফিলিং মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, তখন আপনি হয়তো একটা ইনভেস্টমেন্ট করতে পারেন যে না, আমি এই জায়গাটা থেকে কোর্সটা করবো, বিকজ এখানে অমুক মেন্টর আছে বা অমুক মানুষটা আছে যে আমার এই কোয়েশ্চেনগুলো ক্ল্যারিফাই করতে পারবে। আমার মনে হয় মোস্ট অফ দি কোর্সেস আর প্ল্যাটফর্মস এটা আসলে আপনার ওই জাস্ট লার্নিংয়ের জন্য না, এটা মোস্টলি আপনার যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য, মানে টু ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে, মানে আমি যে কাজ করছি কি প্রবলেম হচ্ছে, কিরকম ডিরেকশন লাগবে সেগুলো। এক্স্যাক্টলি। সো অ্যাট দ্য সেম টাইম আপনি বললেন হলো পিস লিলির প্রজেক্টটা মোস্টলি হলো ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন অ্যান্ড আদার স্টাফস ছিল, বাট আপনি প্রিভিয়াসলি কাজ করেছিলেন হলো ওয়ার্ডপ্রেস নিয়ে। সো এই ট্রানজিশনটা কিভাবে হলো? এই ট্রানজিশনটা অ্যাকচুয়ালি এভাবে হয়নি রাতারাতি। সো 2015 সাল বা লাস্টের দিকে যখন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস নিয়ে আমি কাজ করেছি 15, 16, 17 সাল পর্যন্ত। লেটার অন আই ডিসকভার্ড যে যতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করেছি, আমার কাছে মনে হচ্ছে যে আই এম গুড অ্যাট প্রজেক্ট ম্যানেজমেন্ট, আই এম গুড অ্যাট ক্লায়েন্ট হ্যান্ডলিং। তো এই জায়গাগুলো আমি একটু বেটার ওয়েতে ইউটিলাইজ করতে চাচ্ছিলাম, এবং আমি যদি নিজে নিজেগুলো করি তাহলে আমি যতটুকু প্রোডাক্টিভ থাকতে পারবো, এর থেকে আমি যদি বেশি বেশি প্রজেক্ট নিয়ে আসতে পারি, বেশি বেশি প্রজেক্ট ম্যানেজ অ্যান্ড হ্যান্ডেল করতে পারি, হয়তো আমি আরও 5 জনকে কাজগুলো বুঝিয়ে দিয়ে তাদের একটা
এমপ্লয়মেন্টের একটা জায়গা করতে পারবো, প্লাস ওভারঅল যে বিষয়টা আছে সেটাকে আমি স্কেল করতে পারবো। রাইট। 2017 সাল বা 2018 সালের দিকে আমার মনে হলো যে না, আমি একটু মার্কেটিং নিয়ে মুভ করব। তো এটা আমাদের না অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি বা এগুলো করে আসছি, মার্কেটিং কেন করছি, এটা তো আমাদের রেলেভেন্ট ফিল্ড না। মার্কেটিং আপনি বলতে পারবেন যে আপনি কোথায় মার্কেটিং করেন না? সব জায়গায়, লিটারালি সব জায়গায়। এক্স্যাক্টলি। মানে সেলস অ্যান্ড মার্কেটিং আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য বেস অফ এভরিথিং। মানে আপনি ধরেন লেটস আপনি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছেন, আপনি যে কাজটা করছেন সেইটা আপনার বসের কাছে প্রপারলি রিপ্রেজেন্ট করাও কিন্তু একটা সেলসের কাজ, রাইট? মানে আমি যে প্রোডাকশন করছি, হ্যাঁ ইটস জাস্ট এ নাম্বার যে আমি ডেলি কয়টা লেটসে বালতি প্রোডাকশন করছি বা মগ প্রোডাকশন করছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু রিপোর্ট ইট টু মাই বস। যদিও এটা আমি ডিরেক্টলি তাকে বিক্রি করছি না, বাট দ্য ওয়ে আই প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ হিম, সো ওইটাও কিন্তু ওয়ান সর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে আসে। অ্যাবসলিউটলি। রাদার ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। আপনি যেটা বলছেন হলো যে ইউ স্টার্টেড ফ্রম আ স্কিলড ফোর্স পার্সপেক্টিভ, যেখানে আসলে আপনার কিছু পার্টিকুলার ডোমেনে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল, ইউ স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। গ্র্যাজুয়ালি যখন দেখলেন এই কাজটার সাথে যেহেতু আমি ক্লায়েন্ট ম্যানেজ করছি এবং আমি প্রজেক্টটাও ম্যানেজ করছি, সো প্রজেক্ট অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কামস হ্যান্ড ইন হ্যান্ড, রাইট, উইথ দ্য এক্সিকিউশন ইটসেলফ। এক্সিকিউশন আপনি কী করছেন, নিজে ডিজাইনিং করছেন, নিজে অ্যাড রান করছেন, নিজে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপ করছেন, এই পার্টগুলো ওখানে আছে। অ্যাট দ্য সেম টাইম আমি যখন এটাকে প্রপারলি প্যাকেজিং করে ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করছি, সো তখন কিন্তু আমার ওই যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের রোলটা আসছে। বাট কখন কীভাবে কাজটা করব, কতটুকু টাইমলাইন ম্যানেজ করব, কোন রিসোর্সেসগুলো লাগবে, কোন প্ল্যাটফর্ম থেকে আমার লার্নিং অ্যান্ড নলেজগুলো নিতে হবে, সেই জিনিসগুলো আসছে হলো আমার প্রজেক্টের পার্সপেক্টিভে। সো যেহেতু আমি কমিউনিকেশন এবং প্রজেক্ট এই দুইটা ভালো বুঝি, স্কিলটা তো আমি সব জায়গায় ইউজ করতে পারবো না, কারণ আমার তো একটা টাইম লিমিটেশন আছে এবং এফোর্ট লিমিটেশন আছে। সো আই উড রাদার ফোকাস অন দ্যাট পার্ট, যেখানে আমি নতুন নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করব এবং তাকে প্রপারলি কোয়ালিটি এক্সিকিউশন আমি ডেলিভারি করছি অন টাইম। সো এটা যদি আমি ফোকাস করি, আমার তাহলে এক্সিকিউশনের পার্টটা নিজে করতে হচ্ছে না। এক্স্যাক্টলি। তো তখন আসলে আমি করছি কি, যে জিনিসটা আমি জানি, যেটাতে আমি অলরেডি অনেক কিছু ডেভেলপ করছি, সেটা আমি আস্তে আস্তে আমার টিমকে বিল্ড আপ করি এবং তারা ডেলিভারি করবে, এবং প্রেজেন্টেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি আপনার কাছে রাখতে চাচ্ছেন। and simply that's what happened. যেটা বলছিলাম যে মার্কেটিং আপনার সব জায়গায় লাগছে, এটা তো মানে অস্বীকার করার কিছু নাই। আমি যখন ফর এক্সাম্পল আপনাকে বলছি যে ভাই চলেন এবার ট্যুরে আমরা দার্জিলিং যাই, তো আপনি বলবেন যে না ভাই আমার ব্যস্ততা আছে, আমি যাইতে পারবো না। তখন আমি কিন্তু তাকে আরো কনভিন্স করার ট্রাই করবো, আমি তাকে অফার ক্রিয়েট করবো যে ভাই আপনি চলেন, আপনার প্লেন ফেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। সো এই যে কনভিন্স করছি ভাই, এটা ওয়ান সর্ট অফ মার্কেটিং, রাইট? সো ইঞ্জিনিয়ার হিসেবে আমি আসলে এই যে ফ্রিল্যান্সিংটা করার কারণে আমার ইঞ্জিনিয়ারিং লাইফটা যে খুব একটা স্মুথ গেছে তা না, বরং আমি বলবো একদমই স্মুথ যায় নাই, খুবই রাফ অ্যান্ড টাফ জার্নি ছিল। অ্যান্ড ইভেন আমি যখন থার্ড ইয়ারে ছিলাম, আই ওয়াজ স্কেপটিক্যাল ওয়েদার আই উড বি এবল টু মেক ইট অর নট। ওকে, ঠিক আছে। তো এইভাবে করে আমার জার্নিটা গেছে। তো মানে ওই সময়টা বাই দ্যাট টাইম যে আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং নিয়ে যে প্যাশনটা ছিল, এটা আমি অলরেডি হারাই ফেলছি ভাই। সো এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমি দেখলাম যে মার্কেটিং, ক্লায়েন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যখন আমার ভালো লাগছে, তো ভাবলাম যে এটাতে যেহেতু অলরেডি এক্সেল করছি, তাহলে হাউ অ্যাবাউট এটাকে আরও পলিশ করি, দেখি না এটার শেষ কোথায়। সো তখন আমি বুঝলাম যে মার্কেটিং ইজ নট অনলি অ্যাবাউট রিচিং আউট টু দ্য পিপল, ইটস নট অনলি অ্যাবাউট ক্রিয়েটিং অ্যাড ক্যাম্পেইনস। একটা ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে আপনার ক্রিয়েটিভ যে ফিল্ডটা আছে সেটা অ্যালাইন হইতে হবে। আপনার অ্যাড কপি, আপনার টার্গেটিং, প্রত্যেকটা জিনিসটা একটার সাথে একটা দে আর টাইড টুগেদার, রাইট? তাই না? একটা জিনিস যদি মিসঅ্যালাইন্ড হয়, তখন কিন্তু আপনার ক্যাম্পেইনের ইফেক্টিভিটি বা ইফেক্টিভনেস অনেকখানি কমে যাবে, রাইট? সো তখন আমার যেহেতু যে ক্রিয়েটিভ দিকটাতে আগে থেকে ইন্টারেস্ট ছিল, তো আই লার্ন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, তো আমি বলবো না যে আমি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, না ভাই, আমি কখনোই আমি বরং আমি নিজেকে বলবো আমি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। আমি যতটুকু ইলাস্ট্রেটর, ফটোশপ, যতটুকু ওয়ার্ডপ্রেস, যতটুকু অ্যাডস, মার্কেটিং, কন্টেন্ট ডিজাইন যতটুকু জানি, মানে টুলসের কাজ যতটুকু জানি, আমার থেকে বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যে আমার থেকে অনেক বেশি জানে। বাট আমি যেটা করি যে যতটুকু আমার জানার দরকার, আমার একটা টাস্ক ডেলিগেট করার জন্য যতটুকু জানা দরকার, বা একটা কাজ সুপারফিশিয়াল লেভেলে করে দেওয়ার জন্য যতটুকু দরকার, আমি ততটুকু জেনেছি। সো ইলাস্ট্রেটর, ফটোশপটা আমি দেখি, দেখার পরে আমি তখন প্যাকেজ করা শুরু করি আমার অফারটা, যে একটা স্মল বিজনেস, দেখুন 2018-19 সালের দিকে তখন কিন্তু একটা হাইপ ক্রিয়েট হচ্ছে যে এন্টারপ্রেনিউরশিপ।
হয়তো একটা মানুষ জব করছে, পাশাপাশি সে চাচ্ছে একটা সাইড হ্যাসেল করি, একটা ই-কমার্স বিজনেস করি, আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা আরও মানুষের কাছে পৌঁছাই। সো একটা স্মল বিজনেস গ্রো করার জন্য আপনার যে শুধু একটা ওয়েবসাইট থাকলে হবে তা না, আপনার ওয়েবসাইট থাকা লাগবে, আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থাকা লাগবে, দেন ইমেল মার্কেটিং লাগতে পারে, আপনার অনেক কিছু লাগতে পারে। সো আমার তখন থেকেই আমি এটা প্ল্যান করলাম যে টোটাল ওয়ান স্টপ সলিউশন দেই স্মল বিজনেস ওনার বা স্মল বিজনেসগুলোকে গ্রো করার জন্য। সো তখন আমি এই জিনিসটা এমনভাবে প্যাকেজ করলাম যে ইউ আর গেটিং ওয়েবসাইটস, ইউ আর গেটিং কন্টেন্ট, ইউ আর গেটিং অ্যাড কপিজ, ইউ আর গেটিং টপ নচ ডিজাইনস, ব্যানার্স। তো তোমার সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য তোমার যা যা দরকার আমি দিতে পারছি। বিকজ এটা কেন আসলো ভাই, আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতাম অনেক ক্লায়েন্ট এরকম ছিল যে তুমি তো এটা আমাকে করে দিছো, তাহলে এখন আমি ওয়েবসাইট তো বানিয়েছি, আমি ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করবো কিভাবে, ক্যান ইউ হেল্প মি অন দ্যাট? তখন তো আমি পারতাম না, কারণ আমি জানতাম না যে হাউ টু ড্রাইভ ট্রাফিক টুয়ার্ডস আ ওয়েবসাইট। তো ওই জায়গাটা থেকে তখন আমার মনে হলো যে না, তাহলে এই ভ্যালুগুলো অ্যাড করি না, অ্যাড করে একটা প্যাকেজ তৈরি করি, অ্যান্ড দ্যাট রিয়েলি ওয়ার্কড। তখন থেকে আমি মোটামুটি যে একদমই ওয়েবের কাজ ছেড়ে দিলাম, মানে পার্সোনালি ছেড়ে দিলাম, আমি ওয়েবের কাজ তখন থেকে আর করি নাই, 2017-18 পর থেকে আর করিই নেই। আমি হচ্ছে এরপর থেকে জাস্ট স্মল বিজনেস ওনার, স্মল বিজনেস গ্রো করা নিয়ে এগুলো নিয়ে কাজ করলাম। সো ইট ইনভলভস ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট ডিজাইন, অ্যাডস, সোশ্যাল মিডিয়া, অর্গ্যানিক গ্রোথ, পেইড অ্যাডস, এই জিনিসগুলো নিয়ে শেখা শুরু করলাম। তো এরপরে যখন আমি আমার ভার্সিটি শেষ করে ঢাকায় ব্যাক করলাম খুলনা থেকে, যেই চিন্তা সেই কাজ। আমার তো প্ল্যানই ছিল যে একটা এজেন্সি করব। তো 2019 সালে আমি আমার প্রথম এজেন্সি ক্রিয়েট করি, যেটার নাম ছিল পিকজো আইটি। আই ক্যান স্টিল রিমেম্বার পিকজো আইটি। এটার আমরা অফিসটা নেই ইস্টার্ন হাউজিংয়ে, খুব ছোট্ট একটা 2 রুমের অফিস, এবং যেখানে আমাদের সাথে 2জন ডেভেলপার জয়েন করে এবং 2জন মার্কেটার জয়েন করে। তাদের মধ্যে একজন ছিল আহসান ভাই, এবং তিনি এখন আমাদের সাথে কাজ করেন। অ্যান্ড আমি রিয়েলি গ্রেটফুল টু মি যে ওই সময়টা আমি তাকে চুজ করছিলাম। অ্যান্ড এই যে সোফার এই যে প্রায় 4-5 বছরের উপরে হয়ে গেছে আমরা একসাথে কাজ করছি। সো ওই সময় যখন আমরা পিকজো আইটিতে কাজ শুরু করলাম, 1 বছর কাজ করার পরে এটা একটা পার্টনারশিপ বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের সাথে যখন আবার বিজনেসটা করলাম, তো কোনো না কোনো একটা পার্সোনাল কারণে ওইটার ওয়ার্কআউট করেনি। তখন আমি নতুন করে রিব্র্যান্ড করে আমি নতুন আরেকটা এজেন্সি স্টার্ট করি। এবং এই তো এরপর থেকে সোফার বলতে পারেন আমি 300+ ক্লায়েন্টস অ্যান্ড প্রজেক্টস হ্যান্ডেল করে আসছি এজেন্সিতে। এজেন্সি প্লাস আমার ফ্রিল্যান্স অ্যাকাউন্ট সবকিছু মিলে আমি স্টিল আই এম আ ফ্রিল্যান্সার। আমি কিন্তু এখনো আপওয়ার্কে কাজ করি, ঠিক আছে, আমি এখনো স্টিল আপওয়ার্কে কাজ করি, এবং মোস্ট অফ মাই রেভিনিউজ কাম ফ্রম আপওয়ার্ক। এবং হয়তো একটা পরিচিতির কারণে, নেটওয়ার্কিংয়ের কারণে এখন লোকাল প্রজেক্টস করছি, প্লাস আপওয়ার্কের বাইরের কিছু ফরেন ক্লায়েন্ট, ফরেন প্রজেক্টসে কাজ করতে পারছি, বাট স্টিল মোস্ট অফ দ্য রেভিনিউ কিন্তু আমার আপওয়ার্ক থেকে আসছে। ওকে। সো এই যে 300+ ক্লায়েন্টস, অ্যান্ড আমি নিজের অ্যাকাউন্ট থেকে আমি পার্সোনালি 10,000 আওয়ার্স কাজ করেছি, আপওয়ার্কে লগ করেছি টাইম 10,000 আওয়ার্স। সো এখন আপনি চিন্তা করলে বুঝবেন যে একটা মানুষের জীবনে 10,000 আওয়ার্স চলে গেছে অন্য আরেকজনের বিজনেসে হেল্প করতে। এবং ইটস জাস্ট মানে এটা এই যে ক্যালকুলেশন দেখছেন 10,000 আওয়ার্সের, এটা জাস্ট আওয়ারলি কন্ট্রাক্টস। হোয়াট অ্যাবাউট দ্য ফিক্সড প্রজেক্টস? আচ্ছা, ওইটা তো পুরো সেপারেট, এটার ভিতর আসছে না, রাইট? জাস্ট আওয়ারলি কন্ট্রাক্টই করা হচ্ছে 10,000 আওয়ার্স আমার অ্যাকাউন্টে, আর বাকি প্রজেক্টগুলো তো আছেই। সো দ্যাটস প্রিটি মাচ অল অ্যাবাউট। সো এই 10,000 ঘন্টা যে আপনি কাজ করেছেন, সো এইটার আপনার হোলিস্টিক আপনার রেভিনিউ বা ইনকামটা কিরকম ছিল? আমি যখন শুরু করি তখন আমি আপওয়ার্কে $8 পার আওয়ারে শুরু করি। ওকে। এবং এটা ব্যাক ইন 2015 এবং এটা আস্তে আস্তে বাড়াতে আমি 2022 সালের দিকে $20 করেছি। আচ্ছা। বাট এখানে আমার আসলে খুব মানে কষ্ট নিয়ে আমি কথাটা বলছি যে মার্কেট প্লেসটা না আমরা নিজেরাই নষ্ট করেছি। কারণ হচ্ছে আমরা অনেকেই মার্কেট প্লেসে ঢুকে একদম চিপ প্রাইসে আমরা অফার করছি ক্লায়েন্টদের। সো ক্লায়েন্ট তো বুঝবে না ভাই যে তুমি 5 টাকা চাচ্ছ, আরেকজন 15 টাকা কেন চাচ্ছে, আনটিল অর আনলেস ইউ ওয়ার্ক উইথ হিম, আপনি তো বুঝবেন না কার স্কিল সেট কতটুকু। তো ক্লায়েন্টরা যখন দেখবে যে আমার এখানে 10 জন আছে যারা $5 অফার করছে, আর এখানে একটা মানুষ $20 অফার করছে, সো একটা রিপালশন কাজ করে। তো ওই জায়গাটা থেকে দেখলাম না আমার একটা সময় যে গ্রোথ হচ্ছিল আওয়ারলি প্রজেক্টসে, আওয়ারলি রেটে গ্রোথ হচ্ছিল, বাট 2022 সালের পরে আমি দেখলাম যে $20 করলাম তখন রেসপন্সটা ভাবে আসছে না।
দেন আই হ্যাড টু সেট ইট ব্যাক টু $15 again. এবং স্টিল নাও $15 per hour-এ কাজ করা হচ্ছে। যদিও এখন অনেক বছর কাজ করার কারণে ক্লায়েন্টদের সাথে রিলেশনশিপের কারণে এই $15 per hour জিনিসটা যে খুব বেশি মেনটেন করা হয় তা না। এটা কখনো হয়তো $30 per hour হচ্ছে, কখনো হয়তো $10 per hour-এ কাজ করছি। বাট ওভারঅল জিনিসটা হচ্ছে এখন একটু ব্লেন্ডেড হয়ে গেছে। বাট স্টিল এখানে আমি একটা জিনিস সবাইকে বলবো যে যারা নতুন মার্কেট প্লেসে আসছেন বা হয়তো 1-2 বছর কাজ করেছেন, অফারটা আপনি চিপ অফার করেন না। আপনি একটা কাজ ভালো করেন, সেটার জন্য আপনি হয়তো আরও বেশি ডিজার্ভ করেন, কিন্তু আপনি সেখানে কাজটা পাওয়ার জন্য হয়তো 15-র জায়গায় 20-এর জায়গায় আপনি $10, $5, $3.33 per hour কাজ করে এখন। আপনি এটা বিশ্বাস করেন? এই মার্কেটে এখন পর্যন্ত $3.33-এও মানুষজন অ্যাপ্লাই করে। এটা কি জাস্ট কাজটা পাওয়ার জন্য বা আমি জানি না এখানে কি মোডালিটি কাজ করে, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা অলরেডি অ্যাটলিস্ট 1-2 বছর কাজ করে ফেলেছেন, আপনি প্রাইস না কমিয়ে আপনি ভ্যালু এডিশন করেন। আপনি যে অফারটা করছেন এটার সাথে ভ্যালু অ্যাড করেন, তাহলে দেখবেন যে আপনার প্রাইসও কমানো লাগছে না, ইভেন আপনার ক্লায়েন্ট আরও বেশি খুশি হচ্ছে। আমরা মোস্ট অফ দ্য টাইম যে ভুলটা করি না, আমরা যতটুকু কাজ করি ওটা আমরা বুঝাইতে পারি না। দেখা যাচ্ছে অনেক কাজ করে ফেলছি, দুনিয়া উল্টায় ফেলছি, কিন্তু ক্লায়েন্ট তো এন্ড রেজাল্ট দেখে বলবে যে আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। বাট এটার পিছনে যে আপনার স্ট্রাগলটা ছিল, এটার পিছনে যে আপনার যে কী পরিমাণ সময়, কী পরিমাণ পরিশ্রম দেওয়া লাগছে, এটা না একটু ওয়েল কমিউনিকেট করতে হয়। এই কমিউনিকেশনটা যখন হয় তখনই আপনার ক্লায়েন্ট বোঝে যে আপনি কোন জায়গায় ভ্যালুটা অ্যাড করেছেন। আদারওয়াইজ আপনার ক্লায়েন্ট বুঝবে না, কারণ হি অর শি ইজ নট আ ফ্রিল্যান্সার, হি অর শি ইজ নট আ টেকনিক্যাল পারসন। তাদের ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে যে এখানে এই জায়গাগুলোতে ভ্যালু এডিশন করা হয়েছে, এখানে এই জায়গাগুলোতে আমার বেশি সময় লেগেছে। তখনই আপনি ওই ভ্যালু এডিশনটা করতে পারবেন, এবং তখন আপনাকে চিপ প্রাইসে কাজ করা লাগবে না, আপনি আপনার ডিজার্ভিং প্রাইসে কাজ করতে পারবেন। ইন্টারেস্টিং, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। কারণ অনেক সময় হয় কি, কাজ পাওয়ার জন্য লেটস আমি ধরেন নতুন মার্কেট প্লেসে গেলাম, সবার একটা কমন স্ট্র্যাটেজি থাকে হলো কস্ট লিডারশিপ, যে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার সে বেশি চার্জ করছে, সো ওয়াই শুড পিপল কাম টু মি। সো আসলে আমি প্রাইসটা কমাই, কিন্তু যখন আমি কমাবো আমার থেকে আরেকজন 10 সেন্ট কমাবে, তার থেকে আরেকজন 10 সেন্ট কমাবে। সো এরকম যদি সবাই কমাতে থাকে তাহলে অ্যাট ওয়ান পয়েন্টে হবে কি যে কেউই কাজ পাচ্ছে না, একেবারে লোয়েস্ট যে বিট করছে সেই কাজ পাচ্ছে, রাইট? সো আমি যদি প্রাইসিংটা না কমিয়ে রাদার ওকে যদি আমি বুঝাই যে আমার এই সার্ভিসটা আমি যদি অন্য জায়গায় সেল করতাম, বা এই সার্ভিসটা নিয়ে তুমি যে বিজনেসটা করছো তোমার এত টাকা প্রফিট হলে এইটার ন্যায্য প্রাপ্য আমার এত টাকা হওয়া উচিত, সেই হিসাবে আমি প্রাইসটা কোট করেছি বেসড অন মাই সার্ভিস, বেসড অন দ্য ভ্যালু হোয়াট হি ইজ অ্যাডিং টু গ্রো হিজ বিজনেস, রাইট? সো ওইটা বুঝে যদি আমরা কোট করি দ্যাট মেক্স সেন্স। আদারওয়াইজ হবে কি, আপনি মেবি পেতে পারতেন $15, কিন্তু আপনার ওই কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজির কারণে আপনি $5 কোট করছেন বারবার। তাহলে ধরেন আপনার কাজও করতে হচ্ছে 3 গুণ, বাট আপনি পয়সা পাচ্ছেন হলো সেম, রাইট? বাট আপনি যদি ক্লায়েন্টকে প্রপারলি ভ্যালুটা বোঝাতে পারেন যে লেটস সে আমি $15 চার্জ করছি, বাট দিজ আর দ্য কাপল অফ ফ্যাক্টস যের জন্য আমি আসলে বিলিভ করি যে এটা $15 তুমি যদি পারচেস করো, স্টিল ইউ উইল বি হ্যাভিং আ বেটার ভ্যালু দ্যান হায়ারিং 3 পিপল অ্যাট দ্য সেম টাইম। কারণ আমি যদি $5 একজনকে 3 ঘন্টা কাজ করাই, বা আমি $5 করে 3 জনকে একসাথে কাজ করাই, তা আমার সেই $15 রাখছে, রাইট? সো ওইটা ভার্সাস যদি আমি সিঙ্গেল ওয়ান হ্যান্ডেড 1 ঘন্টার জন্য $15 চার্জ করি, সেইটার যদি আমি প্রপার একটা ভ্যালু দেখাতে পারি, তাহলে হি মাইট গেট ইন্টারেস্টেড যে না আসলে ইউ হ্যাভ সাম লজিক অন দ্যাট, ঠিক আছে? সো এইটা আসলে আমাদের কমিউনিকেশনে এবং ওভারঅল বিডিং স্ট্র্যাটেজিতে আসলে জিনিসটা অ্যাপ্লাই করা উচিত, আসলে আমি কিভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব। সো কমিউনিকেশন ইজ দ্য কি হিয়ার, আই উড সে। অ্যাবসলিউটলি। আপনি যে কোনো ফিল্ডে থাকেন না কেন, ফ্রিল্যান্সিং হোক, আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে জব করেন না বা যেখানে যে কাজটাই করেন না কেন, কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস যেটা আপনাকে অন্য আরেকজন থেকে স্ট্যান্ড আউট করাবে। আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি যে আমি কিভাবে আপওয়ার্কে একটা প্রজেক্ট নিয়ে আসি, সো আপওয়ার্কে জেনারেলি যেটা হয় যে আপনার একটা কাভার লেটার বা একটা অ্যাপ্লিকেশন প্লেস করা লাগে। ক্লায়েন্ট জব পোস্ট করে, এই জব পোস্টের উপর বেস করে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, তো যেটাকে আমরা কাভার লেটার বলি। এখন এই কাভার লেটারটাতে আমরা অনেকে একটা ভুল করে থাকি কি, আমরা যেটা জানি, আমরা যেটা পারি, আমরা না সেইটাই লিখি। আমরা অনেকে অ্যাপ্লাই করার সময় এই ভুলটা করি যে আমরা যেটা জানি, আমরা যেটা পারি, আমরা যেটা বুঝি, সেটা ঢোল পিটাতে থাকি কাভার লেটারে। বাট আপনার ক্লায়েন্ট কি জানতে চাইছে যে আপনি কি পারেন? আপনার ক্লায়েন্ট হয়তো একটা প্রজেক্টের ডেসক্রিপশন দিয়েছে যে ভাই আমার আমি কাপড় বেচি, আমার একটা অনলাইন স্টোর আছে,
এবং আমার এখানে এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা পেইড অ্যাডস, অর্গানিক মার্কেটিং, এই জিনিসগুলো আমার লাগবে, রাইট? ঠিক আছে? তো তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারবা? সো আপনি যদি তখন এটা বলেন যে আমি গ্রাফিক ডিজাইনে ভালো, আমি হচ্ছে এত বছর ধরে কাজ করে আসতেছি, আমি গ্রাফিক ডিজাইনে ভালো, আমি ভিডিও এডিটিংয়ে ভালো, আমি হচ্ছে এই করি সেই করি, কিন্তু আপনি ক্লায়েন্টের বিজনেসের নামটাও হয়তো জব পোস্টে ছিল, আপনি ওইটা একবার উল্লেখ করেন নাই যে আমি তোমার বিজনেসটা মাত্র দেখে আসলাম অ্যান্ড ইট লুকস ফ্যান্টাস্টিক, তো তোমার এই বিজনেসটাতে এই জায়গায় আমি ভ্যালুগুলো অ্যাড করতে পারবো, এই জায়গায় দেয়ার আর স্কোপ অফ ওয়ার্কস, রুম ফর ইমপ্রুভমেন্টস, যেখানে আমি তোমাকে এইভাবে হেল্প করতে পারবো, তখন না জিনিসটা মেক সেন্স করবে। একটা সময় ছিল যখন হয়তো একটা জব পোস্ট করার পরে 10 জন 15 জন অ্যাপ্লাই করতো, বাট এই সময়টাতে একটা জব পোস্ট করার পরে 3 to 4 আওয়ার্সের ভিতরে 50+ প্রপোজালস পড়ে যায়। সো নাও ইউ ক্যান ইম্যাজিন যে এই ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলো কতখানি কম্পিটিটিভ হয়েছে। সো এই জায়গায় আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে, আপনি যত স্কিলডি হন না কেন, আপনি যদি আপনার কাভার লেটারে স্ট্যান্ড আউট যদি না করতে পারেন, কোনো লাভ নাই, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে বুঝবেই না। তো আপনাকে তো ওই যে কমিউনিকেট করতে হবে জিনিসটা। কিছু ট্রিক আমি অ্যাপ্লাই করতাম, এটা হচ্ছে 2015-16 সাল থেকে আমি অ্যাপ্লাই করতাম। ক্লায়েন্টের নাম কিন্তু আপওয়ার্কে দেখায় না বাই ডিফল্ট, মানে আপনি যতক্ষণ না তার সাথে কাজ করছেন, জাস্ট একটা জব পোস্ট দেখা যায় যে একটা ক্লায়েন্ট জব পোস্ট করছে। তো আমি যদি বলি কাভার লেটার এভাবে শুরু করি যে হাই হাউ আর ইউ, তারপর আমি ব্লা 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 দিলাম, ভার্সেস আমি যদি এটা করি ক্লায়েন্টের জব হিস্ট্রি দেখা যায়। তো আপনি জব হিস্ট্রিতে গেলে দেখবেন কি প্রত্যেকটা জবের জন্য 2টা করে ফিডব্যাক বা টেস্টিমোনিয়ালস, একটা হচ্ছে ক্লায়েন্টের তরফ থেকে, একটা হচ্ছে ফ্রিল্যান্সারের তরফ থেকে। তো কিছু প্রজেক্টে দেখবেন যে ফ্রিল্যান্সার ক্লায়েন্টের নামটা ওখানে উল্লেখ করে দেয় যে আই রিয়েলি লাভড ওয়ার্কিং উইথ মাইক, হি ইজ অ্যান অ্যামেজিং পারসন অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো আমি হয়তো সবগুলো প্রজেক্টে বা সবগুলো ক্লায়েন্টের জন্য আমি তাদের নামটা পেতাম না, বাট প্রবলি 50 or 60% কেসে আমি তাদের নামটা পেয়ে যেতাম। তো যখনই আমি প্রপোজালের শুরুতে ওনার নামটা মেনশন করতাম যে হে মাইক হোয়াটসঅ্যাপ, দেখেন আমি অলরেডি কিন্তু স্ট্যান্ড আউট করছি এই জায়গাটাতে, কারণ ক্লায়েন্ট চিন্তা করবে আমার নামটা জানলো কিভাবে, আমার ডেফিনেটলি একটা রিসার্চ করে আসছে। এক্স্যাক্টলি, সো হি নোজ হিজ ওয়ার্ক, সে এই এতটুকু অ্যাটেনশন টু ডিটেলস তার আছে যে সে আমার নামটা জানার প্রয়োজনীয়তা বোধ করছে, সেটা খুঁজে বের করে আমাকে নাম ধরে ডাকছে। এবং এটা কিন্তু খুব কমন একটা বেসিক প্রিন্সিপাল, ইভেন ইমেল মার্কেটিং এ তো মানুষজন এটাই করে যে হাই অমুক। কেন করে? কারণ আপনি যখন দেখেন কোনো একটা মেসেজ বা কোনো একটা ইমেল আপনার নাম ধরে ডাকতেছে, আপনি সাথে সাথে ট্রিগার্ড হন যে আমাকে ডাকতেছে কে, পার্সোনালাইজড ফিল হয়, পুরো পার্সোনালাইজড টেইলরড একটা ফিল হয়। তো এই একটা ট্রিক আমি অ্যাপ্লাই করতাম। এবং সেকেন্ড যে ট্রিক বলবো না, সেকেন্ড যে অ্যাপ্রোচটা আমি ফলো করতাম সেটা হচ্ছে ক্লায়েন্ট যে প্রবলেম স্টেটমেন্টটা দিয়েছে ওইটার উপর বেস করে না আমি রেসপন্সটা দিতাম কাভার লেটারে, যে তোমার প্রজেক্টে এখানে এই প্রবলেম আছে বা এখানে এই কাজগুলো করলে আমরা ফ্লরিশ করতে পারবো, এবং আমার এই স্কিল সেট আছে যেগুলো দিয়ে আমি এইরকম রেলিভেন্ট বিজনেস আমি এর আগে করছি, এবং তোমার কম্পিটিটর এরা হইতে পারে এরকম সিমিলার লেভেলের কাজ আমি তোমাকে ডেলিভার করতে পারবো। তখন ওই জিনিসটা ওভারঅল সেন্স মেক করে যে না, আপনি আপনার হোমওয়ার্ক করছেন, আপনি আপনার প্রপার রিসার্চ করে আপনি একটা সাবস্ট্যান্সিয়াল কাভার লেটার তৈরি করছেন, যেটা থেকে আপনি অন্যদের থেকে স্ট্যান্ড আউট করতেছেন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই ভুলটা আসলে আমরা সবাই করি বলতে, ধরেন কোনো জব অ্যাপ্লিকেশন যদি হয়, ধরেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস যদি বাদেও ধরি, রেগুলার জব অ্যাপ্লিকেশনে বলে কি যে আমি এত সিজিপিএ পেয়েছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি এটা পারি সেটা পারি, বাট দ্য এমপ্লয়ার ডাজ নট ওয়ান্ট টু নো অ্যাট দ্য ফার্স্ট প্লেস যে আসলে আপনার সিজিপিএ কত, রাইট, বা আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন কিনা, আপনি কতটা সার্টিফিকেট কোর্স করেছেন, এটা আসলে সে ফার্স্ট প্লেসে জানতে চায়। ফার্স্ট প্লেসে সে জানতে চায় যে আমি যে জব ডেসক্রিপশনটা শেয়ার করেছি ইন মাই সার্কুলার, এটা তুমি বুঝে তুমি কিভাবে এখানে ভ্যালু অ্যাড করবা। লেটস সে ধরেন ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে তুমি কথা বলো। সো মেন্টাল হেলথ নিয়ে তুমি যে এভাবে কথা বলছো, আমি তোমার এবং তোমার কম্পিটিশনের ডিফারেন্ট ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজগুলো গো থ্রু করেছি, তোমার কমিউনিকেশনগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এভাবে তুমি যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজে অ্যাডাপ্টেশন করো, বা এভাবে তুমি যদি তোমার মেসেজিংয়ের মধ্যে চেঞ্জ করো, বা তোমার অডিয়েন্স প্যারামিটারের মধ্যে এভাবে যদি তুমি টার্গেট করো, তাহলে তুমি আরও বেটার একটা রেজাল্ট পেতে পারো, রাইট? সো ও তখন দেখবে আচ্ছা দিস গাই হ্যাজ এ হোলিস্টিক ভিউ, আমি চাচ্ছি হলো গ্রাফিক্স ডিজাইনার যে আসলে ডিজাইন করবে, বাট আমার ব্যাক এন্ডে গোলটা কি, যে এমন একজন ডিজাইনটা করবে যে আসলে কাস্টমারের কাছে আমার মেসেজটা আরো ক্লিয়ার ওয়েতে বুঝাতে পারবে, এটাই তো চাই। সো ও যখন আমার ব্র্যান্ডটা দেখে বুঝছে যে আসলে কিভাবে আরো বেটার ওয়েতে বোঝানো যায়, অ্যান্ড হি অলসো হ্যাজ আন্ডারস্ট্যান্ডিং যেটা আসলে আমি কার কাছে রিচ আউট করবো এবং হাউ টু ক্রাফট দ্য মেসেজ,
তখন সে বুঝবে কি আচ্ছা ও যদিও ডিজাইনার, হি নোজ হাউ টু ডিজাইন অ্যান্ড হি নোজ হাউ টু টেল দ্য মেসেজ ইন এ ডিটেইল ওয়ে। এটা ছাড়াও ও কিন্তু আমার অডিয়েন্স সম্পর্কেও জানে। তার মানে ওকে যদি আমি বলি যে আমি নতুন একটা কোর্স লঞ্চ করছি যেটা হলো এই সেগমেন্টের জন্য, তুমি তাদের জন্য এরকম একটা স্ট্যাটিক কন্টেন্ট ডিজাইন করো, তাহলে একটা কথা বললে কিন্তু ফুললি ড্রাফটটা করে ফেলতে পারবে, রাইট? সো হি অলসো গেট দ্য পিস যে না আসলে মেবি ওর সাথে তারা ডিটেলে ডিসকাশন করা যায়। এরপর তাহলে অ্যাপ্লিকেন্ট বলতে পারে আচ্ছা আমি এটা চিন্তা করতেছি কারণ আমি এর আগে এই প্রজেক্টে কাজ করে আসি এই কোম্পানি যেটার মধ্যে ছিল, এবং অলসো আই হ্যাভ দ্য প্রিভিয়াস লার্নিং, একাডেমিক হোক, সার্টিফিকেশন কোর্স হোক, এভাবে। সো সিভি ইজ নাথিং বাট দ্য হোলিস্টিক এক্সপ্লেনেশন অফ ইউর স্টোরি। আপনি স্টোরিটা পয়েন্টার দিয়েও বলতে পারেন, জার্নি দিয়েও বলতে পারেন, সিভির মধ্যেও প্লট করতে পারেন। আপনি যেটা বলছেন হলো ফ্রিল্যান্সিং আমি কভার লেটারে ওভাবে জিনিসটা পোর্ট্রে করে সুন্দর করে দেখাতাম। এক্স্যাক্টলি, এটাই মানে হোলিস্টিক ভিউটা। তো এখানে হচ্ছে যে আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, যে ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার, আপনি ওনাকে একটা কাজ দিলেন যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা একটা অ্যাডের জন্য একটা ডিজাইন চাচ্ছি এটার উপর। তো আপনি হয়তো সেই ডিজাইনারটা হয়তো অনেক টুলের কাজ জানে, অনেক ভালো কাজ জানে, বাট উনি যদি চিন্তা করে যে আমি একজন ডিজাইনার, আমি শুধু ডিজাইন করব, সো আই এম নট কনসার্ন উইথ মার্কেটিং, আই এম নট কনসার্ন উইথ দি মেসেজিং দ্যাট নিডস টু বি কনভেড, তাহলে না আপনি ওই সারা জীবন একটা বেসিক গ্রাফিক ডিজাইনার হিসেবে থেকে যাবেন। রাইট। আপনি যদি এভাবে ফ্লারিশ করতে চান নিজেকে, ইভেন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনাররাও যারা আছে, হয়তো আপনারা কাউকে ইউটিউবে ফলো করেন, কাউকে ফেসবুকে ফলো করেন, তো তাদেরকে দেখে আপনারা হয়তো একটু বুঝে গেছেন যে ইটস নট ওনলি অ্যাবাউট দ্য টুলস দ্যাট ইউ ইউজ, বা ইটস নট ওনলি অ্যাবাউট দ্য স্কিলস দ্যাট ইউ হ্যাভ, ইটস অলসো অ্যাবাউট হাউ ইউ কমিউনিকেট উইথ দি টার্গেট অডিয়েন্স। আপনি কিভাবে আপনার টুলের কাজটা আপনি কিভাবে পোর্ট্রে করছেন মানুষের কাছে, ইট ম্যাটার্স। আপনি কি বলতে, আপনি একটা সিম্পল এক্সাম্পল নেন না, একটা গ্রাফিক ডিজাইনার যে 20,000 টাকার বেতন নিয়ে চাকরি করছে ভার্সেস যে 1 লাখ টাকার চাকরি করছে, তাদের মধ্যে ম্যাসিভ ডিফারেন্সটা কি? এটা কি এরকম যে 1 লাখ টাকার যে কাজ যে বেতন পাচ্ছে সে গ্রাফিক ডিজাইন একদম ফাটায় ফেলছে, সে টুলসের পুরাটা জানে, আর যে 20,000 টাকার কাজ করে সে টুলস কম জানে, পারে না? না, জিনিসটা এরকম না। টুলসের কাজ হয়তো হ্যাঁ কম বেশি, কেউ বেশি জানে একটু, কেউ কম জানে, বাট এই যে 80,000 টাকার ডিফারেন্স হচ্ছে, এটা জাস্ট বিকজ যে একজনের হোলিস্টিক ভিউ আছে আরেকজনের হোলিস্টিক ভিউটা নাই। দ্যাটস দি ডিফারেন্স এই দুইটা পার্সনের মাঝখানে। আন্ডারস্টুড। এখানে আমরা একটা কমনলি আমরা ভুল করে ফেলি। ভুলটা হলো হোলিস্টিক ভিউ বলতে আমরা অনেক সময় বুঝি কি আচ্ছা যদি হোলিস্টিক ভিউ আমার দরকার হয়, আমি তাহলে গ্রাফিক্স ডিজাইনিং বুঝতে হলে আমার অডিয়েন্স বোঝার জন্য তাহলে আমার ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আমার গ্রাফিক্স ডিজাইনিং বুঝতে হলে আমার আরেকটা এরিয়াতে মেবি আমার ভিডিও এডিটিং শিখতে হবে। আমার এটা বুঝতে হলে আরও 4-5টা জিনিস একেবারে শিখে একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে, রাইট? এইটা ইউজুয়ালি আমরা যেটা করতে পারি, মানে ইটস টু সাম এক্সটেন্ট রং কনসেপ্ট। কেন? কারণ কথা যদি আমরা 80-20 রুলের মধ্যে ভাঙি, সেটা হলো 80% আই শুড ফোকাস অন হোয়াট এভার আই ওয়ান্ট টু এক্সেল ইন। ইফ আই এম এ গ্রাফিক ডিজাইনার, তাহলে আমার জানা উচিত গ্রাফিক ডিজাইন রিলেটেড কি আছে, একদম ফোকাসড। এক্স্যাক্টলি। 20% শুড বি অ্যারাউন্ড দ্য এরিয়া। এইখানে আমার আসলে অত ডিটেল টুলস বেসিসে বা একদম ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং দরকার নেই, বাট সারফেস আইডিয়াটা দরকার আছে সো দ্যাট আই ক্যান ফ্লারিশ মাই গ্রাফিক ডিজাইনিং স্কিল ইন এ রিয়েল ওয়ার্ল্ড। ফর এক্সাম্পল, আমি যদি গ্রাফিক ডিজাইনিং করতে চাই, মেবি আমি 80% ফোকাসে গ্রাফিক ডিজাইনিংয়ের ডিফারেন্ট টুলস শিখছি, ইমপ্লিমেন্টেশন শিখছি, অ্যাক্রস ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি পোর্টফোলিও আস্তে আস্তে ডেভেলপ করছি। 20% আই শুড ফোকাস অন এটার সাথে সাথে পেরিফেরিতে কী আছে। লেটস সে এটা যদি আমি সে অন্য একটা পার্সপেক্টিভে সেটা যদি ট্রান্সলেট করে, তাহলে সেটা কীরকম হতে পারে, বা যেই অডিয়েন্সকে দেখাচ্ছে সে অডিয়েন্সের পার্সোনা কীরকম হতে পারে। সো ওই জিনিসগুলো জানা, এটা যে একেবারে ডিটেল হতে হবে সেটা জরুরি না, কারণ কথা এটা যদি আপনি খুব বেশি ডিটেলে ফোকাস করেন তাহলে আপনার যে কোর 80% এরিয়াটা সেটা হ্যাম্পার হয়ে যাবে। সো রাদার এটা এখানে ফোকাস করা উচিত, আর 20% সার্ফেস আইডিয়া থাকা উচিত, যেটা আসলে 80%-এর উপরে আপনার ইম্প্যাক্টটা ফেলবে। হ্যাঁ, আমি 100% এগ্রি করবো। যদি আমি এটা মিসকমিউনিকেট করে থাকি যে আপনাকে সব শিখতে হবে, জিনিসটা এরকম না। আপনি অফকোর্স যে কোনো একটা জিনিস নিয়ে মাস্টার করবেন, বাট অ্যাট দি সেম টাইম ওই যে 80-20 রুল, যে বাকি 20% অফ দ্য থিংস, এই জিনিসটা যদি আপনি মাস্টার করতে পারেন, তখনই আপনি ওই অ্যাকচুয়ালি ওই যে আপনার প্রফেশনাল লেভেলে এক্সেল করতে পারবেন, স্ট্যান্ড আউট করতে পারবেন, আরেকজন থেকে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। অ্যাবসলিউটলি।
আচ্ছা, মিনওয়াইল একটা জিনিস মনে হলো, আপনি তো বললেন যে মোর দ্যান 300 প্রজেক্টসে কাজ করেছেন, এমন কোনো উইয়ার্ড বা ক্রিটিক্যাল প্রজেক্ট ছিল সোফার যেটা আপনার মনে হয় যে আসলে ইটস আ বিট শেকি আর ভালো না বা একটু ঝামেলাদায়ক কিছু? একটা প্রজেক্টের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদের একটু আগে কথা বললাম না যে একটা রিমোট জব করতাম পিসলিভ নামে স্লিপ ব্র্যান্ডের জন্য। তো ওই জবটাতে ঢোকার ঠিক সপ্তাহখানেক আগের ঘটনা। ফ্রিল্যান্সারদের লাইফস্টাইলটা তো এরকমই থাকে যে একটা সময় আপনি কোটিপতি, আপনার কাছে অনেক কাজ, আপনি খাওয়ার সময় পাচ্ছেন না, আবার এমন একটা সময় থাকবে যে আপনার শুয়ে শুয়ে ওই সিলিং ফ্যান ঘুরতেছে এটা দেখা ছাড়া আপনার আর কিছু করার নাই। তো এরকম একটা সময় ছিল তখন। আচ্ছা, তখন আমার ওই যে মোটামুটি 1-2 মাস তেমন কোনো কাজ নেই, কাজ আছে বাট তেমন কোনো কাজ নেই। আমি অ্যাকচুয়ালি তখন কাজ খুঁজছি, ভালো একটা প্রজেক্ট খুঁজছি। তো ওই সময় আমি একটা ডিরেক্ট অফার পাই, কোনো মেসেজ না, কিচ্ছু না, জাস্ট ডিরেক্ট ক্লায়েন্ট আমাকে অফার করে 40 আওয়ার্স আ উইক, $15 পার আওয়ার। তো ন্যাচারালি খুব ভালো একটা প্রজেক্ট, ডিরেক্ট কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে। মানে সে আমার প্রোফাইল ভিজিট করেছে এবং তার কাছে মনে হচ্ছে আই এম দ্য পারসন হু ক্যান হেল্প হিম। ওকে, তো সে এটাতে অলরেডি কনভিন্সড হয়ে সে আমাকে অফার পাঠিয়ে দিয়েছে, যদি আমি অফারটা অ্যাকসেপ্ট করি দেন উইল ওয়ার্ক টুগেদার। তো আমি ওই সময়টা বোকামি করি, সেটা হচ্ছে যে আমি না বুঝে শুনে আমি আগে অফারটা অ্যাকসেপ্ট করে নিই। ওকে, ঠিক আছে, কারণ আমি কিন্তু একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমি আপওয়ার্কের প্রোফাইলটা দেখেছি ক্লায়েন্টের, যে না এটা স্ক্যাম না, ওনারা অলরেডি 50 or 60K অলরেডি স্পেন্ট অন আপওয়ার্ক অন লাইক 8 or 10 প্রজেক্টস। তো 8টা থেকে 10টা প্রজেক্ট করে যে 50-60K অলরেডি স্পেন্ড করছে, দ্যাট মিনস এই ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি খুচরা ক্লায়েন্ট না। ঠিক আছে, এটা আমার জন্য আমার কাছে ক্লিয়ার ছিল। সো আই অ্যাকসেপ্টেড দ্য প্রজেক্ট এবং ইট ওয়াজ অল অ্যাবাউট যে আপনার কিছু কন্টেন্ট ডিজাইন করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে, ওভারঅল একটা বিজনেস সলিউশন, স্মল বিজনেস সলিউশন দিতে হবে। আপনার ডোমেনের কাজ, আমার ডোমেনের কাজ, আমি কেন এটা অ্যাকসেপ্ট করবো না? এবং ওই সময় আমি এমনিতেই কাজের অভাবে ছিলাম, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিই। এবং এটা হচ্ছে ফ্রাইডের কথা। তো ফ্রাইডেতে অ্যাকসেপ্ট করে আমি তো গায়ে বাতাস লেগে শুক্র শনিবার, মানে শনি রবিবার, স্যাটারডে সানডে ঘুরে বেড়াচ্ছি, কারণ শনি রবিবার তো অফ ডে। মানডে থেকে কাজ শুরু করব। তো মানডেতে যখন আমি কাজ শুরু করলাম, যখন আমি একটু ডিপ ডাইভ করলাম, তখন দেখলাম যে এই প্রজেক্টটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এক কথায় কালো জাদু নিয়ে। আমি ওদের ওয়েবসাইটে দেখলাম অমাবস্যার রাতে ওরা কোনো একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করতেছে, সেই করতেছে। তো ওদের অফারিংটা ছিল এরকম, ওরা কোর্স সেল করে। ওকে, কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয়, হাউ ক্যান ইউ মাস্টার অন ইট। এটা কোন দেশের? এটা ইউনাইটেড স্টেটসের। ওখানে এগুলো হয়? যেটা দেখলাম হয়, এবং মানুষজন ওটাতে শিখছেও, মানুষ রপ্ত করতে চাচ্ছে জিনিসটা। ওকে, আল্লাহ তাদেরকে জ্ঞান দিক। যাই হোক, তো কোর্সও সেল করছে এবং তারা আরেকটা অফার করছে যে আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান, দে উইল হেল্প ইউ অ্যাচিভ দ্যাট পার্টিকুলার থিং থ্রু ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, তো এটা দেখেই তো মানে আমার মাথা উলটপালট হয়ে গেছে যে হোয়াট শুড আই ডু। আমি তো অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছি এবং আমি যে রিসার্চগুলো করতেছি তখন অলরেডি আমার আপওয়ার্কের টাইম ট্র্যাকার অন। আচ্ছা, তো আমার আওয়ার অ্যাড হচ্ছে, তো আপনি পেমেন্ট পেতে থাকবেন। পেমেন্ট অলরেডি 2-2.5 ঘন্টার জন্য আমি বিল করে ফেলছি। পেমেন্ট হয়তো পরের সপ্তাহে আসবে, বাট আমি বিল করে ফেলছি আপওয়ার্ক। ওকে, বাট একটা জিনিস আমি শিওর ছিলাম যে ভাই আমি এই প্রজেক্ট করবো না, বিকজ এটা আমার রিলিজিয়ন, আমার ফিলসফির সাথে কনফ্লিক্ট করতেছে। রাইট। সো আমি ইমিডিয়েটলি ক্লায়েন্টকে রিচ আউট করি। আমি মানে ভাই টাকার দরকার, ঠিক আছে, মানে টাকার দরকার কার নাই? আপনার টাকার দরকার আছে, আমার টাকার দরকার আছে, আমাদের সবার টাকার দরকার আছে, কিন্তু এই টাকার কাছে তো আমি নিজেকে বেঁচে দিতে পারি না, রাইট, তাই না? তো ওই জায়গাটা থেকে আমি ক্লায়েন্টকে রিচ আউট করলাম, যে আমি ক্লায়েন্টকে বুঝায় বললাম যে আই এম রিয়েলি সরি, যে আমার আসলে প্রথমেই প্রজেক্টটার ডিটেলটা খুব ভালোভাবে দেখা উচিত ছিল, ইটস মাই মিস্টেক, মাই ব্যাড, আমি এটা ভুলটা করছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমাদের যে টোটাল মোটামুটি বিজনেস অফারিংটা বা ওভারঅল বিজনেসটা, এটা হচ্ছে আমার রিলিজিয়ন, আমার ফিলসফির সাথে কনফ্লিক্ট করে। সো আই উড নট বি এবল টু হেল্প ইউ অন দিস। তো ওনারা ব্ল্যাক ম্যাজিক করলে এমনিতে প্রফেশনাল ছিল, আমার মেসেজ পাওয়ার পরে ওনারা উল্টারে অ্যাপোলজেটিক হইলো। ওনারা বলতেছে আই এম রিয়েলি সরি, উই আর রিয়েলি সরি যে আমরা এমন একটা কিছু করতেছি যেটা তোমার রিলিজিয়ন, তোমার ফিলসফির সাথে কনফ্লিক্ট করছে, সো উই আর রিয়েলি সরি ফর দ্যাট। তো আমরা জবটা এন্ড করে দিচ্ছি, এবং ইন দ্য ফিউচার যদি এমন কিছু থাকে যেটাতে তুমি হেল্প করতে পারবা, উই উড হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। তো ওই জায়গায় কাজটা এন্ড হয়ে গেল। তো আমার তো মন খারাপ যে কাজ পেলাম না, বা আমি ছেড়ে দিলাম। সো আবার কাজ খোঁজা শুরু করলাম। তো দেখেন এই যে রিজিকের বিষয়টা, আপনার রিজিক যেখানে থাকবে আপনি অটোমেটিক্যালি কিভাবে আপনি ওখানে চলে যাবেন। তার ঠিক 1 সপ্তাহ পরে আরেকটা ডিরেক্ট অফার। আচ্ছা, আরেকটা ডিরেক্ট অফার, এবং এটাই ছিল সেই পিস লিলের অফার। সকাল 4টা বা 4:15টার সময়, ভোরবেলা
তখন একটা মেসেজ আসলো। তো আমার তো ওই রেসটা এখনো আছে যে আবার অফার পাঠাইছে, আবার নিশ্চয়ই দেয়ার সামথিং রং যেটা আমার ডিল করতে হবে। তো দেখলাম যে না, সেটা না। 1-2 সপ্তাহ ওদের সাথে কাজ করে আমি বুঝলাম যে না, ইটস সামথিং দ্যাট আই ক্যান স্টিক টু ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। প্রথম 2-3 সপ্তাহ 20 আওয়ার্স পার উইকে কাজ করেছি, যদিও 40 আওয়ার্সের লিমিট ছিল, বাট আন্দাজে 40 আওয়ার্স কেন করবো, যদি না লাগে তাহলে তো করা যায় না। তারপর ক্লায়েন্টই বললো যে না, উই আর রিয়েলি হ্যাপি, তো তোমার 40 আওয়ার্স করে দিচ্ছি, তুমি ফুল টাইম করো, আর কোথাও কাজ করার দরকার নেই। তো ওই জবটা তখন আমি 2.5 ইয়ার্সের মতো করি, যেটার ডিটেলস আমি একটু আগে শেয়ার করেছি। সো এইটা মোটামুটি একটা লার্নিং আমি পেয়েছি এখানে, যে আপনি যদি আপনার ফিলসফি, আপনি যদি আপনার বিলিফ, আপনি যদি নিজেকে ট্রাস্ট করেন, দেন গুড থিংস উইল হ্যাপেন টু ইউ। অ্যাবসলিউটলি, এথিক্যাল গ্রাউন্ডে থাকলে আসলে রিজিকের অপেক্ষা হয় না, আপনি আজকে না হোক কালকে পেয়ে যাবেন। দ্যাট ওয়াজ অ্যান এক্সাম অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি আপনাদের ডিসকাশন শুরু হয়েছিল যে পয়েন্টটা থেকে 4 কোটি টাকা। আমি এইখান থেকে আমি আসলে কথা বলতে না, মাইট দিলে দিবে, ঠিক আছে, বাট কথা হলো আসলে যারা আছে এখানে তারা জানতে চায়, কারণ এখানে অনেক অ্যাসপাইরেন্ট আপনার ফ্রিল্যান্সার আছে, ফ্রেশ গ্র্যাড আছে, স্টুডেন্ট আছে, যারা আসলে এই প্রফেশনে আসতে যাচ্ছে। প্রফেশন তো আদার, ইটস এ ট্র্যাক, সে যেই স্কিল সেটেরই হোক না কেন। তো ওভারঅল হোলিস্টিক কিরকম পোটেনশিয়াল থাকতে পারে, বা হাউ ডিড ইউ টোটালি পাস দ্য জার্নি, যে আসলে 10 বছরের মধ্যে এই অ্যামাউন্ট, মানে কিভাবে আসলে অ্যাপ্রোচ করলে ওই পার্টিকুলার সিলিংয়ে একজন পৌঁছাতে পারে? আচ্ছা, আমি তো ইন জেনারেল আসলে এটা আমার জন্য বলা কঠিন যে আরেকটা মানুষ কিভাবে করবে। আমি যেটা বলতে পারবো, যেটা আমি কিভাবে করছি, হাউ ডিড আই ডু দ্যাট। আমি যেটা বললাম যে এই কাভার লেটার বা এই বিষয়গুলো, এটা বেসিক্যালি ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। আপনি আপনার কিছু কোর থিংস আছে যেগুলোতে আপনি ফোকাস করবেন। ফার্স্ট অফ অল স্কিল সেট, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করছেন, যেটাতে আপনি ভ্যালু প্রোভাইড করছেন, এটাকে আপনাকে মাস্টার করতে হবে। দ্যাটস ডেফিনেটলি। আপনি স্কিল না থাকলে আপনি যতই কমিউনিকেট করেন কোনো লাভ নাই তো। সো স্কিল, অ্যান্ড দ্য সেকেন্ড থিং উড বি কমিউনিকেশন। এই জায়গাটাতে আমি কমিউনিকেশনের যে পয়েন্টটা এখানে আমি আরেকটু ইলাবোরেট করছি, সেটা হচ্ছে যে শুরুতে বললাম না যে আমি প্রথম প্রজেক্টটা পেয়েছিলাম, আমি কাজ জানতাম না, বাট স্টিল আই ব্রট দ্যাট প্রজেক্ট। কেন? কারণ হচ্ছে আমার কমিউনিকেশন ক্লিয়ার ছিল, টু দি পয়েন্ট ছিল। এখন এটা হয়তো কিছু জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছে, আমি লাকি, আমি খুবই লাকি, আল্লাহ তাআলার অশেষ রহমত আমার সাথে ছিল। সো আমার এটা নিয়ে খুব বেশি ফাইট করা লাগে না কমিউনিকেশন নিয়ে। ইংলিশ স্পিকিংটা এবং ইংলিশ রাইটিংটা, এটা আমার থ্রু আউট দ্য লাইফ আমাকে হেল্প করে গেছে, এবং স্টিল নাও আমার এই কোয়ালিটিটা বা যেটাই থাকুক না কেন, এটা আমাকে খুব হেল্প করে, কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ স্পিকিং, এই জিনিসটা। এবং 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্টিক টু ইটিভনেস, যে আপনি একটা জিনিসটা কতটুকু সময় স্টিক করতে পারেন। আপনি যদি একটা পার্টিকুলার জিনিসে মাস্টার করেন এবং এটা স্টিক করেন, এবং আপনি যদি প্রপারলি কমিউনিকেট করেন এই সার্ভিসটা, আই ডোন্ট সি এনি রিজন যেটার জন্য আপনি ফ্লারিশ করতে পারবেন না, তাই না? রাইট। এবং দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে হয়তো আমি ইউএস যেতে পারতাম জিআরই দিয়ে, কিংবা আদার ট্র্যাকে থাকতে পারতাম, যেটাও খারাপ না, ভালোই হতো। বাট আমার গোল ছিল, আমার ড্রিম ছিল যে না, আমার একটা টিম করব, আমি এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করব, এবং ওইটাতে ফোকাস করার কারণে কি দেখেন, এই যে 10 বছর হয়েছে, প্রায় 10 বছর হয়ে গেছে, আমি কিন্তু সেম জায়গাটাতে সেম জিনিসগুলো নিয়ে কাজ করছি। অফকোর্স আমার জিনিসগুলো, আমার সার্ভিস লাইন আপ চেঞ্জ হচ্ছে, কারণ আমি তো সার্ভিস লাইন আপ যদি চেঞ্জ না করি তাহলে তো আমি ফুজি ফিল্ম হয়ে যাব। ডেফিনেটলি আপনাকে এটা সময়ের সাথে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। আগে ওয়ার্ডপ্রেস ছিল, শপিফাই ছিল, এখন ওয়েব ফ্লো আসছে, কত প্ল্যাটফর্ম আসছে। এখন তো শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে তো আপনি আর 8-10 জন মানুষ যেরকম আর্ন করে বা যেরকম লাইফস্টাইল লিড করে, আপনি তো তাদের মতোই থাকবেন, হুইচ ইজ নট ব্যাড। আপনি যদি হ্যাপি থাকেন না, হ্যাপিনেস ডিফারেন্ট থিং। আপনি আপনার গোল যদি থাকে এরকম যে না, আমি অনেক টাকা কামাবো, আমি অনেক ক্যারিয়ার অনেক ফ্লারিশ করব, আমি আরও 5-10 জন নিয়ে কাজ করব, আমি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করব, মোস্ট ইম্পর্টেন্টলি। কারণ আমি তো এটাই করি, আমি বিভিন্ন বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড হই, তারপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করি, ভ্যালু এডিশন হয়, তারপর না আমি একটা টাকা পাই, তখন আমি আরেকটা ভ্যালু পাই, ভ্যালুর এক্সচেঞ্জ না, এটা ছাড়া তো আর কিছু না। সো এই 3টা জিনিসের দিকে আপনি যদি ফোকাস করেন, আই ডোন্ট থিঙ্ক যে এমন কোনো রিজন আছে যার কারণে আপনি করতে পারবেন না। এবং
আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে 10 বছর আগে জিনিসটা যেরকম ছিল যে ফ্রিল্যান্সিং এবং এটা মার্কেট প্লেস আপওয়ার্ক ফাইবার সেন্ট্রিক, এটা কিন্তু এখন আর এরকম নাই। আচ্ছা, তাই না? এখন এরকম নাই, কারণ কি পুরো ওয়ার্ল্ডটা সোশ্যাল মিডিয়া দিয়ে কানেক্টেড, ইউটিউব দিয়ে কানেক্টেড। তো এখানে আপনার একটা ট্যালেন্ট পেতে হলে আপনি গিটহাবে যাবেন, আপনার একটা ট্যালেন্ট পেতে হলে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া, আপনি যদি একটা লার্জ ব্র্যান্ড হন, আপনি দেখেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কিভাবে হায়ার্ড হয়। লার্জ ব্র্যান্ড থেকে রিপ্রেজেন্টেটিভরা ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করে অফার করে, ইফ এভরিথিং গোজ ওয়েল তারা একটা প্রজেক্ট একসাথে করে ফেলে, তাই না? তো আমার সাজেশন থাকবে, আপনি যদি কোনো কিছুতে ভালো হয়ে থাকেন, স্টার্ট ক্রিয়েটিং কন্টেন্ট অন দ্যাট, স্টার্ট কমিউনিকেটিং অ্যাবাউট ইট, বিকজ আপনি যত কিছুই জানেন না কেন, আপনি যদি এটা কমিউনিকেট না করেন, আরেকটা মানুষ যদি না জানে আপনি কি করছেন, তাহলে দিন শেষে আপনার এই স্কিলটা আপনার মধ্যেই থাকবে, এটা ইমপ্লিমেন্টেশনটা আপনি কম দেখতে পাবেন। সো আপনি যেই নিশে থাকেন না কেন, আমি বলবো যে আপনি এটা মানুষের সাথে শেয়ার করেন, লিঙ্কডইন হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, জাস্ট স্টার্ট শেয়ারিং উইথ ইট। এবং একটা কমন জিনিস, মানুষজন বলে ভাই আমি ফ্রিল্যান্সিং করবো। ভাই ফ্রিল্যান্সিং জিনিসটা কি অ্যাকচুয়ালি? এখন ফ্রিল্যান্সিং বলতে কি আসলে কিছু আছে? আপনি এখন যে কোনো জায়গায় বসে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে আপনার আপওয়ার্ক ফাইবারও থাকা লাগছে না। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি পোর্টফোলিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার লিঙ্কডইনে, আপনার গিটহাবে, যার কাজ দরকার আপনাকে খুঁজে নিবে। রাইট। আর অ্যাট দ্য সেম টাইম আপনি অবশ্যই রিচ আউট করবেন, আপনি লিঙ্কডইনে রিচ আউট করবেন, কত ধরনের অ্যাপ্রোচেস আছে এখন, তাই না? সো ওই ফ্রিল্যান্সিং করবো এই চিন্তাটা মাথায় না রেখে আমি বলবো যে আপনারা হোলিস্টিক ওয়েতে চিন্তা করেন যে আমি একটা সার্ভিস অফার করছি এবং এটা দিয়ে এই ইম্প্যাক্টগুলো ক্রিয়েট করা সম্ভব, জাস্ট কমিউনিকেট করেন, দ্যাটস অল। সো ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্ক শুধুমাত্র আপওয়ার্ক বেস না, আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে রিক্রুটাররা আসে, বাট ইউ হ্যাভ আদার চ্যানেলস টু ডু দিস। ফর এক্সাম্পল, আগে যেখানে হতো হলো খাম্বার মধ্যে, ইলেকট্রিক পোলগুলোর মধ্যে স্টিকার লাগাতো যে শাটার মিস্ত্রির কাজ করা হয়, গ্যাসের পাইপের কাজ করা হয়, পড়াইতে চাই এই জিনিসটা। সো ও কিন্তু ওর সার্ভিসটা যে দিচ্ছে সেটা কিন্তু মার্কেটিং করছে। আপনি যে সার্ভিসটা দেন বা আপনি যে কাজটা করছেন, যেটা আপনি স্কিল্ড, আপনারা কি ওটা করেন? ইন মোস্ট অফ দ্য কেসেস না, কারণ তারা মনে করে কি যে আমি যে কাজটা করছি দ্যাটস মাই প্রফেশনাল লাইফ, দ্যাটস আ টোটালি সেপারেট থিং ফর মি। আর আমি পার্সোনালি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, বন্ধু বান্ধবের সাথে সময় স্পেন্ড করছি, এটা টোটালি ডিফারেন্ট। সো কীভাবে আপনি প্রপার ব্লেন্ড করে যখন আপনি আপনার প্রফেশনাল এক্সপার্টিসগুলা আপনার সোশ্যাল লাইফের সাথে ব্লেন্ড করে আপনি আপনার অডিয়েন্সের কাছে পোর্ট্রে করতে পারবেন, তখন দেখবেন আপনি আপনার সারাউন্ডিংস থেকে একটা ভালো রেসপন্স পাচ্ছেন। লেটস আপনার ফেসবুকে যদি 1,500-2 হাজারের মতো ফ্রেন্ড থাকে, তারা যদি জানে যে ইউ আর এ গো টু পারসন ফর দেম, যার কাছে একটা ডিজাইনের কাজ করাতে পারবেন, ইউ আর প্রিটি মাচ গুড অ্যাট ইট, তাহলে মেবি আপনার আপওয়ার্ক ডিপেন্ডেন্টে থাকতে হবে না, আপনি আপনার ফেসবুক নেটওয়ার্ক থেকেই কামিং ডেজে আরও কাজ পাওয়া শুরু করে দিতে পারেন। বাট যেটা ইউজুয়ালি আমরা অতটা খেয়াল করি না। জাস্ট একটা সহজ এক্সাম্পল দেখেন না, আপনার ফ্রেন্ড লিস্টে যদি 1000 জন মানুষ থাকে, আপনি যদি একটা পোস্ট দেন আজকে, এই 1000টা মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন ফ্রি অফ কস্ট। আপনি সেম 1000 মানুষজনকে যদি আপনি পেইড অ্যাড দিয়ে রিচ করতে চাইতেন, তাহলে আপনার খরচ হতো ওখানে অ্যাটলিস্ট $10 মতো খরচ হতো। সো আপনি ফ্রি অফ কস্ট যে, এবং আরও মোস্ট ইম্পর্টেন্টলি আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনি $10 দিয়ে যে 1000 জনের কাছে যাচ্ছেন, তারা কিন্তু আপনাকে চিনে না, জানে না, নতুন করে দেখছে। বাট এই 1000 জন তো আপনার একদম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ক্লোজ পিপল, যারা আপনাকে চিনে জানে, এঙ্গেজড। তো তাদেরকে কনভার্ট করা যতটা আপনার জন্য ইজিয়ার, একটা নতুন পার্সনকে কনভার্ট করা অত ইজিয়ার না। তো আপনি যদি $10 বলতেছেন, এটা অ্যাকচুয়ালি টপ অফ দ্য ফানেলের কথা বলতেছেন। এই বটম অফ দ্য ফানেলে আসতে আসতে এটা $50-60 হয়ে যাবে, রাইট? সো এই নেটওয়ার্ক, ইটস অল অ্যাবাউট নেটওয়ার্কটা আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন। এটা আপনার ফেসবুক নেটওয়ার্ক হতে পারে, আপনার লিঙ্কডইন নেটওয়ার্ক হতে পারে, আপনার ইউনিভার্সিটির নেটওয়ার্ক হতে পারে, আপনার ফ্রেন্ডদের যেখানে চলাফেরা করেন সেটার নেটওয়ার্ক হতে পারে। নেটওয়ার্কটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। যেমন আমি আমার সফলতা বা যতটুকু সফল হইতে পারছি, আমি মনে করি যে এখানে নেটওয়ার্কিংটা অনেক বড় একটা রোল প্লে করেছে। আমি আমার 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 ক্যারিয়ারের শুরুটাই তো নেটওয়ার্কিং থেকে। হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে আমি এমন একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি যেখানে আমার প্রবলেম হয় নাই। আমি যখন একটা প্রবলেমে পড়েছি, আমি একজনের কাছে হেল্প পাইছি, ভাই এটা কিভাবে করবো, ভাই ওটা কিভাবে করবো। এবং আমি যখন একটা স্কেল করছি, নিজে তো শিখলাম, এরপর যখন স্কেল করলাম, তখন আমি দেখলাম যে আমার জুনিয়ররা আসতেছে যে ভাই আপনার এখানে কাজ আছে, আমার কিছু কাজ দরকার, বা আমি কাজ শিখতে চাই, আমি কিভাবে কি করা যায়। তো আমি তাদেরকে শিখাইলাম, তারা কাজ করলো। অ্যান্ড আমার অনেক জুনিয়র এরকম আছে ভাই, আমি নাম বলতে পারবো, আমার অনেক জুনিয়র আছে যারা আমার সাথে কাজ করে, কাজ শিখে তারা নিজেরও আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং
many of them earned like 100K 200K US dollars in 3-4 years. অনেকে আমার থেকে আরো ফাস্টার ওয়েতে আর্ন করেছে, আমি আর কি করছি, আমার থেকে অনেক ভালো ভালো কাজ করছে অনেকে। ওকে, সো এটা একটা অন্য লেভেলের হ্যাপিনেস। সো এই যে নেটওয়ার্কটাকে আমি কাজে লাগালাম, এটা যদি আমি না লাগাতাম তাহলে হয়তো এতখানি করা পসিবল হতো না। সো জাস্ট মানে যদি আপনার নেটওয়ার্কে আপনার মনে হয় যে না আপনার নেটওয়ার্কটা আরো বিল্ড করা দরকার, তাহলে ফোকাস অন দ্যাট, নেটওয়ার্কটা বিল্ড করেন। আর যদি আপনার একটা এক্সিস্টিং নেটওয়ার্ক থাকে, জাস্ট চিন্তা করেন যে কীভাবে এটা ইউটিলাইজ করবেন। এবং এটা আপনার আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এটা আমার মনে হয় না এটা ভেঙে বলার কোনো প্রয়োজন আছে। যে ইটস জাস্ট সিম্পল থিং যে বেশি বেশি মানুষের সাথে রিচ আউট করেন, বেশি বেশি মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড করেন, জাস্ট মেক শিওর করেন যে আপনি আপনার নেটওয়ার্কের ফুল ইউটিলাইজেশনটা করতেছেন, দ্যাটস অল। আচ্ছা, আপনি যেটা বললেন যে আমরা নেটওয়ার্কের কিভাবে ইউটিলাইজেশন করতে পারি, এটা নিয়ে মেবি আমরা আরেকবার ডিসকাশন করবো। যেখানে আসলে চ্যানেল ওয়াইজ আসলে কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান করা যায়, স্কিলের সাথে কিভাবে সেটা অ্যালাইন থাকে, কোন জিনিসগুলো বলবো কোন জিনিসগুলো বলবো না, কোনটা কি ফ্রিকোয়েন্সিতে বলবো, কোনটা কাজ করে কোনটা কাজ করে না, কোনটা কাদের জন্য টার্গেট করে হবে। লেটস আপনার ফেসবুকে যদি 1000 জন থাকে, মেবি 1000 জন আপনার টার্গেট অডিয়েন্স না, আপনি এমন 100 জনকে টার্গেট করতে চাচ্ছেন যারা আসলে আপনার প্রফেশনের সাথে বা স্কিলের সাথে ম্যাচ করতে পারবে, বা যারা টার্গেট অডিয়েন্স হওয়ার ওখানে একটা পার্টিকুলার পোর্শন হোল্ড করে, রাইট? এক্স্যাক্টলি। এখানে ফ্রেন্ডস, ফ্যামিলিজ, আদার পিপল অনেকজন আছে। সো এটা কিভাবে স্ট্র্যাটেজাইজ করা যায়, চ্যানেল প্ল্যান করা যায়, কন্টেন্ট ওভারঅল আইডিয়েশন করা যায়, দ্যাট উই ক্যান ডিসকাস ইন আ সেপারেট ডিসকাশন। আচ্ছা, সব কিছু বুঝলাম, আইবিটা আসলে কোনখানে মাঝখানে, মানে আপনার এই প্ল্যানটা আসলে করতে গেছে। আপনি বললেন যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম, আমি ওখানে অ্যাট ওয়ান পয়েন্টে মনে করলাম যে আমার আসলে ক্যারিয়ারে একটা ট্রানজিশন হচ্ছে, আই এম নট মাচ ইনটু ইঞ্জিনিয়ারিং। এর জন্য রেগুলার ইঞ্জিনিয়ারদের যেরকম স্বপ্ন থাকে যে আমি আসলে একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে যাব, দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, গুগল, তারপর আমি ইন্টেলে চাকরি করব, ফেসবুকে চাকরি করব, ওটা একটা পার্ট। ওটা যদি না হয় আমি লোকাল ডিফারেন্ট, আমি বড় বড় আইটি কোম্পানিতে চাকরি করতে পারি বা টেলিকমে চাকরি করতে পারি, সেটা আরেকটা পার্ট। বাট স্টিল যদি আমার নেটওয়ার্ক রিলেটেড বা আমার এই কমিউনিকেশন রিলেটেড বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি ওরকম ফোকাস না থাকে, আই ওয়ান্ট টু শিফট মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আই ওয়ান্ট টু গো টু ইন আ বিজনেস পাইপলাইন, তাহলে মেবি আমি MBA করতে পারি। এটা অনেকে দেখা যায়, রাইট? যারা ধরেন ডিফারেন্ট কর্পোরেটে কাজ করতে চাচ্ছে বা ডিফারেন্ট ব্যাংকে কাজ করতে চাচ্ছে বা FMCG-তে কাজ করতে চাচ্ছে, এরকম অনেক কোম্পানি আছে। এই দুইটা বাদ দিলাম, যে আপনি বললেন যে আমি ফ্রিল্যান্সিংয়ে ফোকাস ছিলাম, এই জন্য আস্তে আস্তে আমি দেখলাম যে আসলে আমি এই টাইপের কাজ করতে চাই না, এই জন্য আই ওয়ান্ট টু ফোকাস ইন টু ফ্রিল্যান্সিং। আবার তাহলে IBA কেন? আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে ন্যাড়া বেলতলায় কয়বার যায়? একবারই যায়, ইউজুয়ালি একবার যায়। আর যদি সে 2বার যায়, তার মানে হি ইজ ম্যাড, হি ইজ ক্রেজি, তাই না? রাইট। তো আমি যখন দেখলাম যে আমি এই ফ্রিল্যান্সিং বা এই ধরনের কাজগুলো করার কারণে আমার অলরেডি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, এমন না যে আমি করতে পারতাম না, এটা এমন আহামরি কিছু ছিল না। কারণ অনেক অর্গানাইজেশন আছে ভাই যারা হচ্ছে CGPA দেখবে না, যারা হয়তো আপনি কতটুকু কাজ শিখতে আগ্রহী, কতটুকু কাজ করতে আগ্রহী সেটার উপর ফোকাস থাকবেন। মোস্ট অফ দ্য কোম্পানিজ নাউএডেজ ওরা এভাবেই কাজ করে। তো স্টিল আমি যখন দেখলাম যে না, আমি একটা ভালো রেজাল্ট করতে পারি নাই, আমার যতটুকু পোটেনশিয়াল ছিল। ভালো রেজাল্ট করতে পারি না বলতে আপনার CGPA কত ছিল? আমার CGPA ছিল, আমি এক্স্যাক্টলি কোট করছি না, বাট ইটস বিলো 3। আচ্ছা, ওকে, ইটস বিলো 3। তো ওই সময়টা, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আমার একে তো ওই সময় একাডেমিক রেজাল্টটা যেহেতু আমার আপ টু দ্য মার্ক হয় নাই, ওখান থেকে একটা না যে দ্বিধা কাজ করে, একটা খারাপ লাগা কাজ করে, একটা গিল্ড কাজ করে যে হোয়াট হ্যাভ আই ডান, আমি হয়তো কাজগুলো করার পাশাপাশি হয়তো একটু বেটার কিছু করতে পারতাম, বাট আই ডিড নট। তো ওই একটা জিনিস, প্লাস ওই সময় আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সুখন ভাইকে দেখে আসতেছি IBA এর, ওই সময় তাহসান ভাইকে দেখে আসতেছি IBA এর, ওই সময় আইমান ভাইকে দেখে আসতেছি IBA এর। সো আর IBA তো আমরা হচ্ছে যে আমরা বাঙালি যারা, হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে তো গ্রো আপটা মানে আমরা মানে ব্রট আপটা এরকম হয় যে এই দেখ পাশের বাড়ির অমুকের ছেলে IBA তে চান্স পাইছে, তুই তো ভ্যান চালাবি, তুই তো সাইকেল চালাবি, এই টাইপের জিনিসপত্র। তো IBA এর হাইপটা তো আমাদের অনেক আগে থেকেই ছিল আমাদের মধ্যে। তো তখন আমার কাছে মনে হইলো যে আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, বিজনেস নিয়ে কাজ করতে যাচ্ছি, হয়তো এন্টারপ্রেনারশিপের দিকে যাইতে চাচ্ছি, সো হোয়াট কুড বি ওয়ান অফ দি গ্রেটেস্ট অর্গানাইজেশনস ইন বাংলাদেশ, যেখানে আমি হচ্ছে আমার একাডেমিক লাইফে যে আমার ল্যাগটা তৈরি হয়েছে ওইটা আমি একটু কাভার আপ করতে পারবো, প্লাস আমি ওখান থেকে যে লার্নিংগুলো পাবো, যে নেটওয়ার্কিংটা পাবো, সেটা আমি
হয়তো মুভিং ফরওয়ার্ড কাজে লাগাতে পারবো। সো সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হলো যে আইবিএতে আমি অ্যাটেম্প নিব। এবং বাই দ্য ওয়ে আমি এমন আহামরি কোনো মেধাবী স্টুডেন্ট, আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট, যাকে কুয়েটে চান্স পাইতে হওয়ার জন্য কষ্ট করা লাগছে, যাকে আইবিএতে চান্স পাইতে হইলেও হওয়ার জন্য কষ্ট করা লাগছে। এবং জিনিসটা হচ্ছে এরকম যে আমি 2020 সালের দিকে, হ্যাঁ 2020 আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল আইবিএতে। আচ্ছা, তো ওই সময় আমি প্রিপেয়ার ছিলাম না খুব বেশি, এবং আমি একটু আন্ডার এস্টিমেট করেছিলাম যে আইবিএতে কী আসবে, ম্যাথস আসবে, ম্যাথস তো অনেক করছি, ইংলিশ আসবে, ইংলিশে তো মোটামুটি চলে, সমস্যা নাই। বাট এক্সাম হলে যখন এক্সাম দিলাম, আমি এক্সাম দিয়েই বুঝতে পারছি যে কত বড় বোকা আমি, আন্ডার এস্টিমেট করছি। তো পরে আমি চিন্তা করলাম যে না, এখন প্রথমত আমি ফেল করলাম, সো এই ফেইলিয়ারের আগুনটা তো জ্বললো। তো আমার মধ্যে একটা জিনিস আছে যে আমি যখন কিছু একটা অ্যাচিভ করতে চাই বাট পারি না, তো তখন ওইটা আমাকে বারবার বদার করতে থাকে যে কেন পারলাম না, আমি কি ওয়ার্ড না। তো এটা একদিক দিয়ে আমি বলবো একটা বদ অভ্যাস, কারণ এটা অনেক সময় অ্যাংজাইটি ক্রিয়েট করে। বাট স্টিল এই আগুনটা থেকে আমার কাছে মনে হয়েছে যে সুনার অর লেটার যখনই হোক আমি আইবিএতে অ্যাডমিশন নিব অ্যাট এনি কস্ট। এবং এটার কস্ট কি ছিল জানেন? কি? আই হ্যাড টু লিভ মাই রিমোট জব, 40 আওয়ার্স পার উইক, ভালো একটা রিমোট জব যেখানে ভালো একটা ফিউচার ছিল হয়তো, আই হ্যাড টু লিভ দ্যাট। $2400 যেটা এক্স্যাক্টলি। সো জিনিসটা এরকম ছিল, আমি যখন সেকেন্ড অ্যাটেম্পটা নিব 2021 সালের শেষের দিকে, মানে আমি ফার্স্ট অ্যাটেম্প নিই 62 ইনটেক, 63তে আমি অ্যাপ্লাই করি না, 64-এর আগ দিয়ে আমার কাছে মনে হয় যে না, সময় পার হয়ে যাচ্ছে, মানে আই শুড ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তখন আমি আমার অর্গানাইজেশনে জানাই যে আমি এরকম একটা মাস্টার্স ডিগ্রি অ্যাচিভ করতে চাই এবং এটার জন্য প্রিপারেশনের দরকার আছে। সো যেহেতু এখন অনেকগুলো প্রসেস স্ট্রিমলাইন হয়ে গেছে, কারণ যখন আমরা শুরু করেছিলাম রিমোট জবটা তখন উই হ্যাড লাইক 4 পিপল অন দ্য স্ল্যাক চ্যানেল যারা মোস্ট অফ দ্য থিংস হ্যান্ডেল করি। তো যখন আমি আইবিএর জন্য প্রিপারেশনটা স্টার্ট করবো তখন উই হ্যাড 40 পিপল ওয়ার্কিং আন্ডার দ্য সেম স্ল্যাক। সো নাও ইউ ক্যান রিয়েলাইজ যে 2 বছরে এই অর্গানাইজেশনটা কতখানি গ্রো করছে। অ্যাটলিস্ট 10x এর মতো গ্রো করছে, অ্যাটলিস্ট 10x, যেটা আমি স্ল্যাকে দেখতে পাচ্ছি, বাট যেটা স্ল্যাকে দেখতে পাচ্ছি না উই ডোন্ট নো। তো যখন আমি অ্যাপ্লিকেশনটা করলাম, দে ডিডন্ট এগ্রি। আচ্ছা, তাদের কথা হচ্ছে যে তোমাকে 3 মাসের জন্য বা 2 মাসের জন্য পার্ট টাইম দিতে প্রবলেম নাই, বাট ফ্যাক্ট হচ্ছে ওয়ান্স ইউ স্টার্ট স্টাডিং উই বিলিভ দ্যাট এটার একটা ইম্প্যাক্ট তোমার জবে থাকবে, আপনি আসলে ফুল টাইম কন্টিনিউ করতে পারবো না। তো ওই জায়গাটা থেকে ওনারা বললো যে উই ক্যান নট ডু দ্যাট। এবং আমিও এক জায়গা থেকে জেদি ছিলাম যে না, আমি এটা আনসার্টেন, আমি জানতাম না যে আমার ওইবার অ্যাটেম্পটে আমার আইবিএ হবে কি হবে না। আমার জন্য এটা খুবই বড় একটা ডিসিশন ছিল। বাট লাইফে ভাই বড় কিছু করতে চাইলে বা অ্যাটলিস্ট আপনি যেটা চান ওটা অ্যাচিভ করার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে ভাই, ছোট হোক বড় হোক স্যাক্রিফাইস করতে হবে। তো ওই স্যাক্রিফাইসটা আমার ছিল যে আই রিজাইন্ড, আমি জবটা ছেড়ে দিই এবং আমি ফুল টাইম প্রিপারেশনে চলে আসি। অ্যান্ড ওই যে বলে না যে আপনি চেষ্টা করলে মানে আল্লাহ সহায় হয়, উপরওয়ালা সহায় হয়, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। আমার 64 ইনটেকে আইবিএতে হয়ে যায়। অ্যান্ড যেদিন রেজাল্টটা আসে, ভাইবার রেজাল্টটা আসে, মানে আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এবং আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম যে আজকে যদি আমার না হইতো অ্যাডমিশনটা তাহলে কি হইতো। সো আমি এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম যে যদি না হয় সেক্ষেত্রে কী হবে। সো প্ল্যান বিও ছিল, বাট আল্লাহর সাথে ছিল, প্ল্যান বিতে যাওয়া লাগে নাই। সো তখন আমি আইবিএতে চলে যাই। এবং আমার এটা আমি মাথায় রেখেছিলাম যে আমি ফুল টাইম যখন জব করছি কিন্তু তখন কিন্তু ভাই আমি এজেন্সিতে বেশি সময় দিতে পারছি না। আমি হয়তো উইকলি একটা মিটিং করা আমার জন্য ডিফিকাল্ট, বাট আমি ওটা ওইভাবে দেখতাম যে আমি জবটা যদি ছেড়ে দিই, আই বিলিভ যে আমার মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে যে আমি আরও প্রজেক্ট নিয়ে আসতে পারবো এজেন্সির জন্য, যে টাস্কগুলো আমি ডেলিগেট করতে পারবো, আমি জাস্ট হ্যান্ডেল করবো এবং ওই স্কেল করতে পারবো। এবং ওটাই করছি। যখন আমি আইবিতে অ্যাডমিশন নিলাম আমি ফুল টাইমে না, আমি ইভিনিংয়ে নিলাম, বিকজ ফুল টাইম করলে আমি হয়তো এজেন্সিটা চালাতে পারবো না। সো আমি ইভিনিংয়ে কন্টিনিউ করলাম এবং আমি আমার এজেন্সি যেটা টিম ক্রিয়েটিভ ওটাতে ফোকাস করলাম আরও বেশি। অ্যান্ড আই স্টার্টেড টেকিং অন মোর অ্যান্ড মোর প্রজেক্টস এবং আল্লাহর রহমতে বেশ ভালো স্কেল করতে পারছি মাই ওপিনিয়ন। হয়তো এটা অনেক বড় অর্গানাইজেশন হয় নাই এখনও, বাট স্টিল যেই টিমটা আমি ডেভেলপ করছি লাস্ট কাপল অফ ইয়ার্সে, আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম। মানে ইটস নট অনলি অ্যাবাউট দেয়ার হার্ড ওয়ার্ক, তাদের যে ডেডিকেশন, তাদের যে লেভেল অফ রেসপন্সিবিলিটি, মানে আমি সত্যি আমার অল অফ দ্য টিম মেম্বার্সের কাছে আমি খুবই গ্রেটফুল। এখন খুবই
ভালো একটা টিম, খুবই পাওয়ারফুল একটা টিম আমি বানাতে পারছি, যেটা আমার ড্রিম ছিল। সো এই দেখেন, এই ড্রিমটা আসার জন্য আমার এই স্যাক্রিফাইসটা করা লাগছে ভাই। আমি যদি তখন চিন্তা করতাম যে কি করবো না করবো, $24 জব আছে, করতে থাকি, আমি হয়তো করতাম, আমার হয়তো টাকাও আসতো, বাট আমি ওখানে স্টাক হয়ে যেতাম। আমার হয়তো পরবর্তীতে কি হবে না হবে আমি কিছু দেখতে পারতাম না। সো এটা একটা স্যাক্রিফাইস, প্লাস এই যে 8-10 বছরের ফ্রিল্যান্স ক্যারিয়ার, এখানে কিন্তু আরও অনেক ছোট বড় অনেক স্যাক্রিফাইস আছে। যেরকম একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে ঈদের সময় অ্যাটলিস্ট যত বিজি অর্গানাইজেশন হোক না কেন, ঈদের সময় অ্যাটলিস্ট 3 দিন 4 দিনের ছুটি কিন্তু থাকে। এই সময়টা বাংলাদেশের সবাই বা অ্যাটলিস্ট মুসলিম যারা খুবই এনজয় করে, অ্যান্ড আমি অবশ্যই করছি। বাট 2017, 18, 19, 20 সাল এই সময়টাতে আমি ঈদের সময় না আপওয়ার্কে খুব অ্যাক্টিভ থাকতাম। তাই? হ্যাঁ, এবং এটা কেন থাকতাম, কারণ আমি বিলিভ করতাম যে মোস্ট অফ দ্য পিপল ওরা হয়তো সেলিব্রেট করতেছে, কিন্তু ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ওদের তো সেম ফ্রিকোয়েন্সিতে প্রজেক্ট লাগছে। সো এখানে আমার কম্পিটিশন কমবে। তো আই ইউজ টু অ্যাপ্লাই অন জবস, এবং ওই সময়টা ভালো কাজও করতো। ন্যাচারালি ঈদের সময় মুসলিমরা তো সবাই ব্যস্ত, বা ব্যস্ত বলতে সেলিব্রেট করছে, তো ওই সময়টা আমি হচ্ছে 2-3 দিন খুবই অ্যাক্টিভ থাকতাম, অ্যাপ্লাই করতাম। তো ভাই এখন আমি তো আর 5টা ছেলের মতো সেলিব্রেট করতে পারি নাই, তাই না? বাট এই যে ছোটো ছোটো স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসগুলো করার শিখা লাগবে। যেই ফিল্ডে থাকেন না কেন, যদি বড় কিছু করতে চান বা যদি গোল অ্যাচিভ করতে চান, এই স্যাক্রিফাইসগুলো করা শিখা লাগবে। সো ওই আইবের কথাটা বললেন না, তো ওই স্যাক্রিফাইস থেকে আমি গল্পটা শুরু করলাম। না, দ্যাটস অলসো আ ফান থিং যেটা আপনি বলছেন। ধরেন হলো রেগুলার আমরা যারা ধরেন 9 to 5 চাকরি করি, সো আমাদের কি হয়, আমাদের একটা পার্টিকুলার সময় আসলে আমরা একটা ছুটি অ্যালোকেশন পাই। লেটস ধরেন ঈদের সময়টা বা ধরেন নিউ ইয়ারের সময়টা। নিউ ইয়ারের তো বাংলাদেশে খুব বেশি একটা হয় না, বাট মোস্টলি ঈদের সময়টাই ছুটিটা থাকে, রোজার ঈদে এবং কোরবানি ঈদে। সো এখানে ধরেন 4-5 দিনের একটা ছুটি থাকে। এর বাইরে আপনি যদি একটু লং আওয়ারের ছুটি নিয়ে কোথাও যেতে চান, সেটা আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ সবসময় আসলে ছুটিটা ম্যানেজ করা যায় না। কারণ আপনি যদি দেশের বাইরে যেতে চান সপ্তাহ 2 সপ্তাহের জন্য, এটা আসলে ওভাবে আপনি মেনটেন করতে পারেন না। এক্স্যাক্টলি। বাট দ্য ফান ফ্যাক্ট অফ রিমোট জব ইজ, আপনি যেখানে থাকেন না কেন, ইউ জাস্ট নিড 2 things, one the laptop and the connectivity, রাইট? এই দুইটা জিনিসই দরকার। সো এটা থাকলে আপনার কিন্তু যখন যেখানেই কাজ করেন না কেন, পুরাটাই কিন্তু ছুটি। আপনি বাংলাদেশ থেকে কাজ করছেন না, মালয়েশিয়া থেকে করছেন না, ভিয়েতনাম থেকে করছেন না, কানাডা থেকে করছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার এনিওয়ে। সো আপনার কিন্তু ওই যে প্রপার একটা ব্লেন্ড অফ মানে ওয়ার্ক অ্যান্ড ফান থাকে, দিস ইজ অলসো আ গুড থিং টু লুক অ্যাট ইট, রাইট? আপনি মেবি ঈদের সময়টা আসলে ওই টাইমটা করতে পারছেন না, কিন্তু মেবি ঈদের সময়টা আপনি আপনার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে ওখানে বসে আপনি কাজ করছেন। ধরেন মলদ্বীপসের মধ্যে আপনি বিচের পাশে বসে কাজ করছেন, দ্যাটস অলসো ফান, রাইট? অ্যাবসলিউটলি। সো এটাই হলো মানে দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ রাইট, ডিফারেন্ট পার্সপেক্টিভ, রাইট? অনেক কিছু হলো। সো হোয়াটস নেক্সট? এরপরে কি আসছে, বা আপনার নেক্সট ফোকাসটা কি? আমার রাইট নাও আমার প্ল্যান হচ্ছে যেই কাজগুলো করছি এগুলোকে আরও ভালোভাবে করা, অফকোর্স। এবং যেহেতু অনেক বিজনেসকে হেল্প করতে চেয়েছি বা করেছি, তো আমার রিসেন্টলি একটা অনুধাবন আসছে যে হাউ অ্যাবাউট ডেভেলপিং আ বিজনেস ফর মাই ওন অর ফর দ্য ওন পিপল, কাছের মানুষদের জন্য। তো কিছু স্টার্ট আপ নিয়ে চিন্তা করছি, এবং এই স্টার্ট আপগুলো এরকম হবে হয়তো যেগুলো মানুষের সাথে কাজ করবে, মানুষ নিয়ে কাজ করবে। সো অফকোর্স 10 years, অলমোস্ট 10 years হয়ে যাচ্ছে যে ফ্রিল্যান্স বেসড এই কাজগুলো করছি। সো এখন না একটা মানে একটু একঘেয়েমিও কাজ করে যে আর কত বছর এভাবে। এনজয় করি, অফকোর্স এনজয় করি এখনও, বাট স্টিল আমার মনে হয় একটু ডাইভার্সিটি দরকার। তো যার কারণে আমি চিন্তা করছি যে কিছু স্টার্ট আপ নিয়ে বেশ কিছু সময় আমার প্রত্যেক দিনই যাচ্ছে, যেগুলো নিয়ে প্ল্যান করছি, কিছু এক্সিকিউশন অলরেডি শুরু হয়ে গেছে। সো দেয়ার আর লট অফ গুড থিংস দ্যাট আর গোয়িং টু বি রিভিলড ইন দ্য নেক্সট ফিউ কাপল অফ মান্থস, হোপফুলি, যদি সব কিছু ঠিকঠাক চলে। এবং এটা আমার মনে হয় এটা এই প্রজেক্টগুলো যেগুলো নিয়ে চিন্তা করছি এগুলো ইম্প্যাক্টফুল হওয়া উচিত, বিকজ ওই যে বললাম না, মানুষ নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। সো এই স্টার্ট আপগুলো এরকমই হবে। আর বাকিটা আল্লাহ ভরসা, যেটা কপালে আছে, রিজিকে আছে, ওভাবে হবে ইনশাআল্লাহ। আই বিলিভ দিস স্টার্টআপস উইল বি ডেফিনেটলি সাকসেসফুল ইনশাআল্লাহ। কারণ যেহেতু ইউ হ্যাভ দ্য কারেজ যে আসলে আপনি জিরো থেকে আজকে এই পর্যায়ে পর্যন্ত সিঙ্গেল হ্যান্ডেডলি অ্যান্ড লেটার ইউ ডেভেলপ ইউর টিম, সবাই মিলে একসাথে জিনিসটা নিয়ে আসছেন,
ইনশাল্লাহ সামনে গিয়েও আপনার ভালো কিছু হবে। অবশ্যই আপনাদের সবার দোয়া কামনা করি, যে আপনারা দোয়া করবেন যেন অ্যাটলিস্ট সুস্থ থাকতে পারি। আমিও দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন, কারণ সুস্থ মানে হেলদি বডি হেলদি মাইন্ড এই দুটো যে কত ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার লাইফে হোয়াট এভার হ্যাপেন্স আপনি যদি সুস্থ থাকেন এর থেকে বড় ফান থিং আর নাই। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট ভাই, অনেক আজকে সময় দিলেন, অনেক কিছু আমরা আজকে জানতে পারলাম। আই বিলিভ দ্য পিপল অ্যাসপাইরেন্টস যারা আছে, স্টুডেন্টস, ফ্রিল্যান্সার্স যারা অলরেডি কাজ করছেন, দে আর লুকিং ফর ডিফারেন্ট ডিরেকশনস, তারা খুব ভালো একটা ডিরেকশন পাবে ফ্রম দিস কনভারসেশন। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই। আর আমি ওয়েলকাম বলে আপনাকে ছোটো করতে চাই না, কারণ আসলে সাদ্দাম ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় 2.5 বছরের বেশি, 3 বছরের কাছাকাছি। সো এই মানুষটা আসলে পিছন থেকে সবসময় ইনফ্লুয়েন্স করতে থাকে যে ভাই এটা করেন, এটা এভাবে করেন, ওটা ওভাবে করেন, এটা করেন না। তো উনি বেশ কিছুদিন ধরেই বলতেছিলেন যে আপনি যে কাজগুলো করেন এগুলো হয়তো একটা স্টোরি, এই স্টোরিটা আমরা কাভার করতে পারি। তো এটা করা হচ্ছিল না, বাট ফাইনালি সে আমাকে মানে হি মেড মি ডু দিস, এবং এই যে আজকের এই কনভারসেশনটা হলো, তো সে যদি এটা ইনফ্লুয়েন্স না করতো হয়তো এটা এইভাবে আসতো না। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আই জাস্ট ওয়ান্টেড টু পোর্ট্রে দ্য থিংস টু দ্য পিপল, কারণ অনেকে আছে যারা আসলে এই ড্রিমটা দেখে যে আসলে আমি কাজ করছি, হোয়াট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, বা আমি কাজ করতে চাচ্ছি এই ইন্ডাস্ট্রিটা কেমন, বা জব প্যাটার্নটা কেমন, বা আমি কিভাবে নেক্সট ওয়ে ফরওয়ার্ড করতে পারি। আই বিলিভ দিস উইল বি ডেফিনেটলি হেল্পফুল ফর দেম। I hope so. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস কল ইট টুডে।